মোহাম্মদপুর থেকে গ্রেফতার হেফাজত নেতা মামুনুলকে আজ তোলা হবে আদালতে। রিসোর্ট কাণ্ড, তৃতীয় বিয়ে সহ দিতে পারেননি কোনো প্রশ্নের জবাব। দেশে করোনা আক্রান্তের ৭২% ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগী। মৃত্যু ঝুঁকিও কয়েক গুণ বেশি, দ্রুত টিকার আওতায় আনার তাগিদ। লকডাউনে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে চলছে 4 জোড়া পার্সেল ট্রেন। কেজিতে 2.5 থেকে 3 টাকা খরচে মিলছে সুবিধা। ভোরের সময় সঙ্গে আছি আমি এশা হোসেন। 2020 সালের নাশকতার মামলার গ্রেফতার হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে আজ আদালতে তোলা হবে। গতকাল দুপুর 1টার কিছু আগে মোহাম্মদপুরের একটি মাদ্রাসা থেকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। তেজগাঁও জোনের ডিসি হারুনুর রশিদ পরে সংবাদ সম্মেলনে জানান, রিসোর্ট কাণ্ড, তৃতীয় বিয়ে সহ নানা বিষয়ে কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারেননি মামুনুল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী উগ্র আন্দোলন, রিসোর্টে নারী কেলেঙ্কারি, 2013 সালে শাপলা চত্বরের নৈরাজ্য কিংবা সাম্প্রতিক সময়ে দেশব্যাপী দফায় দফায় ভাঙচুর আর তাণ্ডব, এসব ঘটনায় হুকুমদাতা হিসেবে ঘুরে ফিরে নাম আসে হেফাজত নেতা মামুনুল হকের। আর এ কারণে মামুনুলকে নজরদারিতে রাখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার দুপুর 1:45টায় মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে গ্রেফতার করা হয় মামুনুল হককে। গত বছরের মার্চে হওয়া নাশকতার এক মামলায় তাকে গ্রেফতার করা হলেও সম্প্রতি দেশের বহু জায়গায় হেফাজতের তাণ্ডবের কথা মামুনুল স্বীকার করেছে বলেও জানায় পুলিশ। মোহাম্মদপুর মামলা তো রয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে আপনি লক্ষ্য করেছেন যে পুলিশের উপরে হামলা, পুলিশের থানা ভাঙচুর, বিভিন্ন ঘটনা, যে উস্কানিদাতা এবং সে যে নেতৃত্ব দিয়েছে, বিভিন্ন আপনার মিডিয়াতে আপনারা লক্ষ্য করেছেন তার বিভিন্ন জায়গায় বক্তব্য ছিল উস্কানি। অনেক মাদ্রাসার ছাত্র ছিল, বাট তারা মিছিল দেওয়ার চেষ্টা করেছে, তাকে আমরা সেখান থেকে নিয়ে আসছি, কেউ বাধাগ্রস্ত করেনি আমাদেরকে। মামুনুলকে তেজগাঁও থানায় আরেক দফা জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে জানানো হয়, রিসোর্ট কাণ্ড, কথিত তৃতীয় বিয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে, যদিও কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারেননি মামুনুল হক। সোনারগাঁয়ে গেলেন, সাকে বললেন আপনি বিয়ে করছেন, আবার আপনার ওয়াইফকে বলছেন যে আপনি তো, আমি তো বলো এটা তো আরেকজনের ওয়াইফ, এটা বললেন কেন, সে উত্তর দিতে পারেন। আবার যখন তৃতীয় বিয়ের কথা জিজ্ঞাসা করলাম যে সাজান্ন ব্যক্তিতে যে জিডি করলেন, ওনার বোনকে খুঁজে পাচ্ছে না, তো একজনের বোনকে যদি বিয়ে করেন সে তো জানার কথা, সে জানে না কেন, আমি তাকে বিয়ে করছি, বিয়ে করলে আপনার শালা জানবে না কেন, এটা অবৈধ কিছু না, এইটার কোনো উত্তর দিতে পারে না। সোমবার মামুনুলকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড চাইবে পুলিশ। গ্রেফতার দেখানো হবে তার বিরুদ্ধে হওয়া অন্য মামলাগুলোতেও। আফজাল হোসেন, সময় সংবাদ। লকডাউনের ফাঁকে ব্যস্ত নগরীর ফাঁকা রাস্তাঘাট যেন খেলার মাঠ। ব্যাটিং বোলিংয়ে খোলা মাঠ না থাকার আক্ষেপ ঘোচানোর চেষ্টা করছে শিশু কিশোররা। এ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জ্বর নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে তিনি আগের চেয়ে ভালো রয়েছেন। আগামী 48 ঘন্টা এরকম স্থিতিশীল থাকলে আশঙ্কামুক্ত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। গতরাত 9:30টার দিকে গুলশানের বাসা ফিরোজায় আসেন চিকিৎসক দল। ছিলেন ডক্টর FM সিদ্দিকী, ডক্টর আল মামুন, ডক্টর শাকুর খান, ডক্টর ZM জাহিদ ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সবুজ। বেগম জিয়ার শারীরিক অবস্থা পরীক্ষা নিরীক্ষা শেষে প্রায় আধা ঘন্টা পর বাসা থেকে বেরিয়ে আসেন তারা। বেগম জিয়া মানসিকভাবে বেশ সুস্থ রয়েছেন জানিয়ে চিকিৎসক দলের প্রধান FM সিদ্দিকী বলেন, বেগম জিয়া সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর কাছে তার আরোগ্য লাভের জন্য দোয়া চেয়েছেন। আজকে আলহামদুলিল্লাহ উনি অনেক ভালো আছেন। কালকে যে জ্বরটা ছিল আজকে আসেনি। আগামী 48 ঘন্টা আমরা দেখতে পাই যে ওনার কোনো জ্বর নেই, তাহলে আমরা নিশ্চিত হতে পারবো ম্যাডাম কোভিডের ডেঞ্জার পিরিয়ড থেকে বের হয়ে আসছেন। ব্রিদিং এক্সারসাইজ করানোর জন্য অ্যাডভাইস করছি। ওনার কাশি নেই, গলা ব্যথা নেই, সব কিছু এখন পর্যন্ত মনে হচ্ছে যে ঠিকঠাক মতো আমাদের স্থিতিশীল অবস্থা আগাচ্ছে। দেশবাসীর কাছে উনি দোয়া চেয়েছেন। দেশে সাম্প্রতিক সময়ে করোনা সংক্রমিতের মধ্যে 72%ই ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগী। দীর্ঘমেয়াদী অসংক্রামক রোগে আক্রান্তরা করোনায় সংক্রমিত হলে শারীরিক জটিলতা যেমন বাড়ে, তেমনি মৃত্যু ঝুঁকিও কয়েক গুণ বেশি। আর তাই বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ রোধে দ্রুত এই রোগীদের টিকার আওতায় আনতে হবে। পাশাপাশি করোনার জটিলতা দেখা দিলে ঘরে না বসে চিকিৎসা নিতে হবে হাসপাতালে। রাশেদ বাপের রিপোর্ট, ছবি তুলেছেন সালাউদ্দিন লিয়া।
করোনা আক্রান্তের পর টানা 7 দিন চিকিৎসা চলছিল বাসাতেই। তবে হঠাৎ করেই বেড়ে যায় রক্তচাপ, সেই সঙ্গে শুরু হয় তীব্র শ্বাসকষ্ট। অবশেষে কোনো উপায় না পেয়ে স্ত্রী ফাতেমা বেগমকে নিয়ে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ছুটে আসেন নাজিমউদ্দিন। প্রাথমিকভাবে অক্সিজেন দেয়ায় মেলে কিছুটা স্বস্তিও। আগে ডায়াবেটিস ছিল আপনার 8 পয়েন্ট কত জানো, খাইলে হইতো আর না খাইলে কম থাকে, এমনি প্রেশার ছিল। একই অবস্থা 55 বছর বয়সী ফারজানা চৌধুরীর ক্ষেত্রেও। আগে থেকেই ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগী হওয়ায় করোনায় আক্রান্তের পর থেকেই জটিলতা অনেক বেশি। ডায়াবেটিসটার সমস্যা আছে, হাই প্রেশার আর কিছু এটা অনেকদিন থেকে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কোভিড-19 সম্পর্কিত টেলিহেলথ সেন্টারের তথ্য বলছে, চলতি মাসে যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে 36% উচ্চ রক্তচাপ এবং 36% ডায়াবেটিসে ভুগছিলেন। এছাড়া অ্যাজমায় 12%, হার্টের সমস্যায় 4% ও কিডনির সমস্যায় আক্রান্ত 3% করোনা রোগী। একই প্রতিষ্ঠানের গত বছরের জুলাই ও আগস্ট মাসের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ওই সময়ে যাদের করোনায় মৃত্যু হয় তাদের 66%-ই ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো কোমরবিডিটি ছিল। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, স্ট্রোকের রোগী, হার্টের রোগী, তাদেরকে মধ্যে সংক্রমণের ঝুঁকিটা বেশি এবং সংক্রমিত হলে তাদের কিন্তু জটিলতাটাও বেশি হয়। একদিকে কোভিডে নাস্তানাবুদ মানুষ, সেই সঙ্গে দোসর হিসেবে জুটেছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও অ্যাজমার মতো আরও কিছু দুরারোগ্য ব্যাধি। তাই এসব রোগে আক্রান্তদের যত দ্রুত সম্ভব টিকার আওতায় আনার পরামর্শ বিশেষজ্ঞদের। তারা কিন্তু অবশ্যই টিকা নিতে পারবেন এবং টিকা তারা নেবেন। তারা যদি করোনায় আক্রান্ত হন তাদের জন্য কিন্তু সবচেয়ে জরুরি হাসপাতালে ভর্তি হওয়া। দীর্ঘমেয়াদী অসংক্রামক রোগীদের বাসায় থেকেই সাধ্যমতো শারীরিক ব্যায়াম করারও পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। অতিরিক্ত ভয়, আতঙ্ক, দুশ্চিন্তা প্রভাব ফেলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতায়। আর তাই করোনার বাস্তবতা মেনে নিয়ে সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার পরামর্শ বিশেষজ্ঞদের। পাশাপাশি বিকল্প নেই সর্বোচ্চ সতর্ক থেকে পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে চলার। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। ময়মনসিংহ বিভাগ সহ আশেপাশের আরও 5 জেলার করোনা আক্রান্ত মুমূর্ষ রোগীদের একমাত্র ভরসা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মাত্র 10 শয্যার আইসিইউ ও 29টি হাইফ্লো নেজাল ক্যানোলা। অনেক জেলা ও উপজেলা হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন না থাকায় রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন ময়মনসিংহ মেডিকেলের চিকিৎসকরা। আরও সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই চালু না হওয়াকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যর্থতা হিসেবে দেখছেন চিকিৎসক নেতারা। হারুনুর রশিদের রিপোর্ট, ছবি তুলেছেন হোসেন আলী। করোনায় আক্রান্তদের যারা স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে পারেন না তাদের দরকার হয় হাইফ্লো নেজাল ক্যানোলা। এরপর অবস্থা আরও খারাপ হলে আইসিইউ। এর জন্য প্রয়োজন সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই, যা নেই নেত্রকোনা সদর হাসপাতাল সহ ময়মনসিংহ বিভাগের কোনো উপজেলাতেই। জামালপুর জেনারেল ও শেরপুর সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন থাকলেও আইসিইউ সুবিধা নেই। বিভাগে মাত্র 31টি হাইফ্লো নেজাল ক্যানোলার 29টি ময়মনসিংহ মেডিকেলে এবং 2টি আছে শেরপুর সদর হাসপাতালে, যে কারণে সবসময় মুমূর্ষ রোগীর চাপ থাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের 10 শয্যার আইসিইউতে। এখানে সিট পাওয়া যেন সোনার হরিণ। লাইনে থেকে দাঁড়ায় থাকতে থাকতে তো রোগীর কাম শেষ, মানে মারাই যায়। এখানে যদি সিটের সংখ্যা একটু বাড়তো তাহলে আমাদের জন্য অনেক ভালো হতো। চিকিৎসকরা বলছেন আইসিইউ শয্যা সংকটের কারণে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। যে হারে আপনার সংক্রমণ বাড়ছে, পেশেন্টের সংখ্যা যদি নিয়ন্ত্রণে রাখা যায় তাহলে আমাদের পক্ষে সম্ভব হবে, আর নয়তো আমরা একটা পর্যায়ে আমাদেরকে আসলে হিমশিম খেতে হচ্ছে। এদিকে জেলা উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই চালু না হওয়াকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যর্থতা হিসেবে দেখছেন চিকিৎসক নেতারা। আর সিভিল সার্জন বলছেন উপজেলা হাসপাতালগুলোতে সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন সুবিধা দেয়া হচ্ছে। নেত্রীর কথা শুনেন নাই আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর। আইসিইউ করার জন্য উনি কিন্তু বলছিলেন, কিন্তু কেউ বলে না, বিশেষজ্ঞরা বলছিলেন, কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় সেটা কার্যকরী কোনো পদক্ষেপ নেন নাই। প্রত্যেকটা উপজেলায় পালস অক্সিমিটার আছে, যেটাতে আমরা অক্সিজেন স্যাচুরেশন কত আছে সেটা জানতে পারি। সেটার উপর বেসিস করে তারা সিদ্ধান্ত দিবে যে এই পেশেন্টটা কি আমার ময়মনসিংহে আসতে হবে কিনা, ওখানে চিকিৎসা সম্ভব হবে। যদি ওখানে চিকিৎসা সম্ভব হয় তাহলে আমাদের ওখানে যে অক্সিজেন সিলিন্ডার আছে ওই গ্যাসের মাধ্যমে যদি সম্ভব হয় তাহলে আমরা ওখানেই করব। ময়মনসিংহ বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন 8,969 জন, সুস্থ হয়েছেন 8,085 জন আর মারা গেছেন 123 জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন 785 জন। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। কঠোর লকডাউনে যাত্রী পরিবহন বন্ধ থাকলেও 4 জোড়া পার্সেল ট্রেনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পণ্য সরবরাহ করছে বাংলাদেশ রেলওয়ে। পূর্বাঞ্চলের চট্টগ্রাম জামালপুর সরিষাবাড়ি, ঢাকা সিলেট এবং পশ্চিমাঞ্চলের ঢাকা পঞ্চগড় ও খুলনা চিলাহাটি রুটে চলছে এসব ট্রেন।
প্রতি কেজি 2.5 থেকে 3 টাকা হিসেবে যে কোনো পণ্য পাঠাতে পারছেন ব্যবসায়ীরা। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। যাত্রীশূন্য স্টেশনের নীরবতা ভেদ করে ভেসে আসছে লোডার শ্রমিকদের শোরগোল। তার সাথে যুক্ত হয়েছে পণ্যবাহী ট্রলির বিদ্যুটের শব্দ। এভাবেই একের পর এক বগিতে পণ্য তুলে দিচ্ছেন শ্রমিকেরা। লকডাউনে দেশের বিভিন্ন স্থানে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে রেলওয়ে কর্তৃপক্ষ পরিচালনা করছে এই ধরনের 4টি পার্সেল ট্রেন। খাদ্যশস্য আবার বিভিন্ন পাওয়ার প্ল্যান্টে যে তেলবাহী ট্রেন এটাও আমরা সচল রেখেছি। রেলওয়ে পূর্বাঞ্চলে ঢাকা থেকে সিলেট এবং চট্টগ্রাম থেকে ময়মনসিংহের জামালপুরের সরিষাবাড়ি হয়ে চলছে 2 জোড়া ট্রেন। একইভাবে পশ্চিমাঞ্চলে ঢাকা থেকে পঞ্চগড় এবং খুলনা থেকে চিলহাটি রুটে আরও 2 জোড়া পণ্যবাহী ট্রেন চলছে। কৃষি পণ্যগুলা বাজারজাতকরণের সুবিধা পাবে তারা, এবং যারা ভোক্তা তারা সহজে গ্রাম অঞ্চলে উৎপাদিত পণ্য তার হাতের নাগালে পাবে। 14 এপ্রিল থেকে চালু হওয়া এসব পার্সেল ট্রেনকে পণ্য ওঠানামার সুবিধার্থে বড় সব স্টেশনে থামার নির্দেশনা দেওয়া হয়েছে। যে কোনো ব্যবসায়ী বাংলাদেশের যে কোনো প্রান্তের স্টেশনে তার পণ্য নিয়ে যেতে পারবেন। শুধুমাত্র একটি কন্টেনার পূর্ণ হলেই 4 কন্টেনার চলে যাবে কাঙ্ক্ষিত স্টেশনে। পণ্যবাহী এসব ট্রেনে শহরাঞ্চল থেকে শুটকি, মাছ, গাড়ির টায়ার, ফার্নিচার, বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী পাঠানো হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে। আর গ্রামাঞ্চল থেকে আনা হচ্ছে ডিম, সবজি সহ বিভিন্ন কৃষিজাত পণ্য। পরিবহন খরচ তুলনামূলক কম হয়, ব্যবসায়ীদেরও আগ্রহ বাড়ছে এই ট্রেন ব্যবহারে। 5000 কেজি শুটকি মাছ ময়মনসিংহ বিভিন্ন লাইনে এবং প্রায় 14 বস্তা ওই সিলেট লাইনে মালামাল পাঠাচ্ছি। ওইখানে লেবার সংকট কারণে মাল একটু কম হচ্ছে, আরও হবে। আমরা তাদেরকে বলছি যে পার্সেল ট্রেন চালু করছে, আপনারা মাল দেন। আমাদের কথা তারা মাল দিচ্ছে। করোনা সংক্রমণের প্রথম ধাপে গত বছরের 1 মে এই ধরনের একটি পার্সেল ট্রেন চালু করে কয়েকদিনের মধ্যে পণ্য ঘাটতির কারণে বন্ধ করে দিয়েছিল রেলওয়ে কর্তৃপক্ষ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নানা জটিলতা কাটিয়ে প্রবাসীদের বিশেষ ফ্লাইটে টিকিট বিক্রি শুরু হয়েছে। রোববার টিকিট কিনতে দূর দূরান্ত থেকে মতিঝিলে বাংলাদেশ বিমান ও কারওয়ান বাজারে সাউদিয়া এয়ারলাইন্সের কার্যালয়ে ভিড় করেন প্রবাসীরা। এদিকে অনিশ্চয়তা কাটিয়ে কর্মস্থলে ফেরার সুযোগ মিলছে। তবে সিঙ্গাপুরে কোনো ফ্লাইট চালু না হওয়ায় বিপাকে পড়েছেন কর্মীরা। একদিকে টিকিটের জন্য হাহাকার, অন্যদিকে ফ্লাইট নিয়ে অনিশ্চয়তা। এই দুয়ে মিলে ভোগান্তি আর দুশ্চিন্তার শেষ নেই। ভিসা আর আকামার মেয়াদ শেষ হওয়ার আগেই ফিরতে হবে কর্মস্থলে। তাই রোববার সকাল থেকেই মতিঝিল বিমান আর কারওয়ান বাজারে সাউদিয়া এয়ারলাইন্সের সামনে প্রবাসীদের ভিড়। যাত্রীদের টিকিটও দেওয়া হচ্ছিল ঠিকঠাক, কিন্তু তথ্যগত ভুলের কারণে এক পর্যায়ে মতিঝিলের বলাকায় বিমান কার্যালয়ের প্রধান ফটক ভেঙে ফেলেন প্রবাসীরা। কিছু লোক আসলে সকালে আসছে, রিসিট পানো, এরা মনে গেটের ঠেলা ঢুকে গেছে গাড়ির ভিতরে। এদিকে সাউদিয়া এয়ারলাইন্সের টোকেনধারী যাত্রীরা দীর্ঘ প্রতীক্ষার পর হাতে টিকিট পেয়ে স্বস্তি প্রকাশ করেন। ফ্লাইট আজকে রাত 2:15-তে, এখন আলহামদুলিল্লাহ পাইছি, আমরা খুশি। গতকাল বাতিল হওয়া বাংলাদেশ বিমান, ইউএস বাংলা ও ফ্লাই দুবাইয়ের 5টি ফ্লাইট সহ অন্যান্য ফ্লাইট যথাসময় যাত্রা করায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। তবে সিঙ্গাপুর ফ্লাইটের বিষয়ে যাত্রীদের কিছু জানায়নি এয়ারলাইন্সগুলো। আমরা তো ফ্লাইটে যেতে পারতেছি, সেজন্য আমরা অত্যন্ত খুশি। এখন যদি না যাওয়া যায় আমাদের এন্ট্রি অ্যাপ্রুভালটা ক্যান্সেল হবে। জোর দাবি যে আমাদের একটা বিশেষ ফ্লাইট আমাদের সিঙ্গাপুর যাওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করুক সরকার। এদিকে 12টি এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট চালানোর অনুমতি দেওয়া হলেও কিছু এয়ারলাইন্স এখনও ফ্লাইট চালু করেনি। সেই সঙ্গে 14 থেকে 16 এপ্রিল পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটের বিষয়ে কোনো তথ্য না পেয়ে বিপাকে পড়েছেন এসব এয়ারলাইন্সের যাত্রীরা। বিমানবন্দরের পরিচালক জানান, যাত্রী সংখ্যা সহ বিভিন্ন বিষয় বিবেচনা করে এয়ারলাইন্সগুলো বিশেষ ফ্লাইট চালানোর সিদ্ধান্ত নেয়। আমি আজকে এখানে এসে পৌঁছে গেছি, কিন্তু তারা কোনো আমাকে জবাব দিচ্ছে না। ইতিহাদ শুরু করেছে, ওমানিয়ার শুরু করেছে, সুতরাং বেশিরভাগ এয়ারলাইন্স কিন্তু অলরেডি স্টার্টেড দি ফ্লাইট। 17 এপ্রিল থেকে প্রবাসী কর্মী অধ্যুষিত গুরুত্বপূর্ণ 5টি দেশের সঙ্গে বিশেষ ফ্লাইট চালু করা হয়। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। করোনার কারণে এবার সৌদি আরবে জমছে না প্রবাসী বাংলাদেশিদের ইফতার ও মিলন মেলা। রেস্টুরেন্টগুলোতে আগের রোজার 30 দিনই নানান আয়োজন হতো, এবার তা একেবারেই ফাঁকা। এতে লোকসানে পড়েছে বাংলাদেশি মালিকাধীন হোটেলগুলো। সৌদি আরবের রিয়াদ থেকে আরিফুর রহমানের রিপোর্ট। রমজানের ইফতারি যে আয়োজন হয় সেটি কিন্তু একটি আনন্দঘন পরিবেশে হয়। গত বছর কিন্তু পুরোপুরি লকডাউন থাকার কারণে সেটি কোনোভাবে সম্ভব হয়নি। ব্যবসায়ী কিন্তু প্রত্যাশা করছিলেন যে এবারে রমজানে হয়তো তাদের যে ক্ষতিটা হচ্ছে সেটা কিন্তু কোনো রকম তারা কাটিয়ে উঠবেন। যে সমস্ত ব্যবসায়ীরা আছে, যারা রেস্টুরেন্ট ব্যবসার সাথে জড়িত আছেন, তাহলে এই রমজান উপলক্ষে তাদের যে চাওয়া ছিল সেটা কিন্তু কোনোভাবে পূরণ হচ্ছে না।
এই সৌদি আরবে বিভিন্ন ধরনের সংগঠন যারা বাংলাদেশি কমিউনিটি, তারা কিন্তু বিভিন্ন বড় বড় হোটেল রেস্টুরেন্টগুলোতে এক ধরনের ইফতার পার্টির আয়োজন করতো, যেখানে প্রায় শত শত লোক প্রতিদিন কিন্তু ইফতারের যে আয়োজন সে আয়োজনে অংশ নিতেন। যে সংস্কৃতিটা ছিল এটা কিন্তু এই বছর হয়নি। ব্যবসায়ীরা মনে করছেন যে আসলে করোনার যে বিস্তার সেটি কিন্তু কমে যাবে এবং ব্যবসা বাণিজ্য সবকিছুতে আগের মতো স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে। ব্যবসায়ীদের যে ক্ষতি সেটি হয়তো একসময় না একসময় কাটিয়ে উঠবেন ব্যবসায়ীরা। আর করোনার যে মহামারী, এই মহামারী হয়তো বা পৃথিবীতে আর থাকবে না। পৃথিবীর মানুষ আবার তাদের স্বাভাবিক যে জীবনযাত্রা, তাদের যে স্বাভাবিক জীবনযাপনে ফিরে যাবে এবং সব যে আন্তরিকতা, যে ভালোবাসা নিয়ে একজনের কাঁধে কাঁধ মিলিয়ে চলার যে প্রয়াস, সেই প্রয়াসটি হয়তো অব্যাহত থাকবে, এমনটাই চাওয়া এখান থাকা প্রবাসীদের। রিয়াদ থেকে আরিফুর রহমান, সময় সংবাদ। কোভিড-19 প্রাদুর্ভাবের কারণে সৌদি আরবে ওমরা করতে লাগছে আলাদা করে অনুমতি ছাড়া ওমরা করতে মক্কা ও মদিনায় গেলে 10,000 রিয়াল জরিমানা গুনতে হবে, আর নামাজের জন্য সেখানকার মসজিদগুলোর জন্য নিতে হবে আলাদা অনুমতি। এ নিয়ে বিস্তারিত জানাতে জেদ্দায় আছেন সহকর্মী আল মামুন শিপন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিপন, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে আসলে প্রথম থেকেই এই করোনা ভাইরাসের শুরু থেকেই যে ফেব্রুয়ারির মধ্য সময় থেকেই কিন্তু সৌদি আরবে করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাব প্রাথমিক পর্যায়ে, তারপরে স্তরে স্তরে কিন্তু অনেক বেড়ে গিয়েছিল। কিন্তু তখন থেকে সৌদি সরকার অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, বিশেষ করে পবিত্র নগরী মক্কা এবং মদিনার মসজিদগুলোতে এবং সৌদি আরবের সমস্ত মসজিদে নামাজ আদায় বন্ধ করা এবং ধাপে ধাপে কিন্তু অনেক বিভিন্ন শহরগুলোতে যে প্রদেশগুলোতে কিন্তু সৌদি সরকার লকডাউন ঘোষণা করা সহ অনেকগুলো কার্যকরী পদক্ষেপ নিয়ে কিন্তু সৌদি সরকার এই করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাব থেকে এবং তাদের দেশের নাগরিক সহ প্রবাসীদেরকে এই করোনা ভাইরাস থেকে অনেকটা উত্তরণের জন্য এবং অনেকটা সুস্থ রাখার জন্য অনেকগুলো পদক্ষেপ নিয়েছে, যেটা সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সৌদি সরকারের পক্ষ থেকে অনেকগুলো পদক্ষেপ নেওয়াতে কিন্তু এই সৌদি আরবে কিন্তু করোনা ভাইরাসের অনেক ফলন আমরা ইতিমধ্যে দেখেছি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে সৌদি আরবের পবিত্র দুটি মসজিদ, মসজিদে নববী এবং মসজিদুল হারাম, এই মসজিদুল নববী এবং মসজিদুল হারাম এবং এখানে মসজিদগুলোতে নামাজ আদায় করা এবং পবিত্র উমরা হজ পালন করা সহ বিভিন্ন আইনি ভাবে তারা অনেক ধরনের জেল এবং অনেক ধরনের পানিশমেন্টের ব্যবস্থা রেখেছে। তার মধ্যে থেকে এখন বর্তমানে যেহেতু পবিত্র মাহে রমজান চলছে, একজন রমজানের শুরু থেকেই তারা কিন্তু অনেক ধরনের কঠোর আইন প্রয়োগ করেছে। সেটা হচ্ছে আসলে পবিত্র নগরী মক্কায় যারা পবিত্র হজ পালন করার জন্য বিনা পারমিশনে যারা মক্কায় প্রবেশ করবেন তাদেরকে 10,000 রিয়াল জরিমানা, এবং যারা পবিত্র নগরী মক্কায় এবং মদিনা মসজিদে নববীতে মসজিদুল হারাম এবং মসজিদে নববীতে নামাজ আদায় করতে যাবেন তাদেরকে অবশ্যই যে এতে মারানা এবং তাওয়াক্কাল অ্যাপস এর মাধ্যমে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে। অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে গেলে যদি বিনা অনুমতি এবং বিনা তাসরিয়াতে যদি তারা মক্কা প্রবেশ করেন তাদেরকে কিন্তু নামাজের জন্য যারা যাবেন তাদেরকে 1,000 রিয়াল জরিমানা বিধান রেখেছেন, এবং যারা ইহরাম পরে যাবেন, যারা মক্কা পবিত্র নগরী মসজিদে মসজিদুল হারামে পবিত্র কাবাঘরে যারা উমরা হজের উদ্দেশ্যে যাবেন বিনা অনুমতিতে বিনা তাসরিয়ায় তাদেরকে কিন্তু 10,000 রিয়াল জরিমানা বিধান রেখেছে। তার মধ্যে থেকে এবং সেখানে আরেকটি বিষয় উল্লেখ করেছে যে বাধ্যতামূলক ভাবে তাকে কোভিড-19 যে করোনার ভ্যাকসিন সেটা বাধ্যতামূলক ভাবে তাকে পুশ করে যেতে হবে। এবং আরেকটি বিষয় যে বর্তমানে যে রমজান চলছে সৌদি আরবে সহ সারা বিশ্বে, যে এই রমজান কিন্তু সৌদি আরবের জন্য একটি আনন্দ এবং সৌদি আরবের মুসলিম উন্নয়ন একটি আনন্দ ঘন মাস। এই মাসে আসলেই কিন্তু সৌদি আরবে এবং সারা বিশ্বের সকল মুসলমানদের একটি পবিত্র মাস। এই মাসে কিন্তু সৌদি আরবে অনেকগুলো সুযোগ সুবিধা দেওয়া হয়, বিশেষ করে যে সৌদি আরবে যে সুপার মার্কেট গুলো রয়েছে সেগুলোতে অনেক ধরনের বড় বড় ডিসকাউন্ট দেওয়া হয়, এবং এখানে একটি মুসলমানদের একটি মিলন মেলা হয়। এখানে প্রতি বছর রমজানে ইফতার মাহফিলে এবং বিভিন্ন জেলা সমিতিগুলো বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনগুলো কিন্তু ইফতার মাহফিলের আয়োজন করেন, এবং সবাই মুসলমানদের যে ভ্রাতৃত্ববোধ সেই ভ্রাতৃত্ববোধ গুলোর একটি বন্ধনের সৃষ্টি হয়।
এবছর এই করোনার কারণে কিন্তু সৌদি সরকারের অনেকগুলো স্বাস্থ্যবিধি এবং সর্বোচ্চ 20 জনের বেশি জনসমাগম না করার কারণে কিন্তু সেগুলো হচ্ছে না। এবং গেল বছরগুলোতে আমরা দেখেছি যেহেতু করোনার একদম প্রথম ধাপ ছিল, তখন কিন্তু সৌদি আরবের রমজানে গেল বছর কিন্তু পুরোপুরি লকডাউন ছিল। তখনও কিন্তু এখানে কোনো ধরনের ইফতার মাহফিল এবং ইফতার দোয়া মাহফিলের এবং ইফতার আয়োজন করা হয়নি। এবছর আসলে পবিত্র নগরী মসজিদুল হারাম এবং মসজিদে নববীতে কিন্তু ইফতার আয়োজন খুবই স্বল্প সময়ে এবং আপনি জানেন যে সৌদি আরবের দুটি মসজিদে, মসজিদুল নববী এবং মসজিদুল হারামে কিন্তু সর্বোচ্চ সংখ্যক এবং বিশ্বের প্রথম একটি মসজিদের ইফতার আয়োজন করা হতো। এই বছর কিন্তু খুব স্বল্প সময়ে, স্বল্প পরিসরে এবং যারা কর্মকর্তা রয়েছেন মসজিদুল হারাম এবং মসজিদে নববী তাদেরকে নিয়ে কিন্তু ইফতার আয়োজন চলছে। এই ছিল এশা সৌদি আরব থেকে পবিত্র উমরা এবং সার্বিক বিষয়ে সর্বশেষ। কোভিড-19 প্রাদুর্ভাবের কারণে সৌদি আরবে ওমরা করতে লাগছে আলাদা অনুমতি। সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন জেদ্দা থেকে সহকর্মী আলমামুন শিপন। ভোরের সময় আরও থাকছে। বছর না ঘুরতেই ফের পানির দাম বাড়ানোর উদ্যোগ ঢাকা ওয়াসার। নিরাপদ পানি নিশ্চিত না হওয়ায় ক্ষোভ। পর্যটন শহর কক্সবাজারে কঠোর লকডাউন অনেকটাই ঢিলাঢালাভাবে চলছে। এই সুযোগে সড়কে বেড়েছে যান চলাচল, মানুষের অহেতুক ঘোরাফেরা। খুলছে রেস্তোরাঁ ও মার্কেটগুলো, তবে লকডাউন কঠোর করতে তারা সার্বক্ষণিক মাঠে রয়েছে বলে দাবি পুলিশ ও জেলা প্রশাসনের। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সকাল 9টা, কক্সবাজার শহরের প্রধান সড়কস্থ লালদিঘির পার। সড়কে অবাধে চলছে ইজি বাইক, অটোরিকশা, মোটরসাইকেল সহ প্রাইভেট যানবাহন। একই সাথে খোলা রেস্তোরাঁগুলো, ঘোরাফেরা করছে সাধারণ মানুষ। সকাল 10টা, শহরের কৃষি অফিস রোড। এখানে রয়েছে 60টির বেশি শপিং মার্কেট। খোলা রয়েছে অসংখ্য দোকানপাট। অনেক ব্যবসায়ী ক্যামেরা দেখে বন্ধ করেন দোকান, আর ক্রেতা বিক্রেতারা দিচ্ছেন নানা অজুহাত। আমরা খরচ বেন্ডিং করতে পারতেছি না বিধায় আমরা দোকান খুলে বসে আছি, কিন্তু কাস্টমার নাই। 5-6 জন লোক আছে, ইত্যাদিত করতে হবে অন্তত পক্ষে। আমরা মার্কেট আপনার স্বাস্থ্যবিধি মেনে খুলতেছি আর কি। সবকিছু যদি খোলা থাকতে পারে, করোনা কি আমাদের এখান থেকে উৎপাদন হয় নাকি? এদিকে মার্কেট খোলা রাখার সংবাদ পেয়ে ছুটে আসেন ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা। অনেক দোকানদারকে করা হয় জরিমানা। এক পর্যায়ে দোকানিরা বিক্ষোভ করার চেষ্টা করলে পুলিশ তা ছত্রভঙ্গ করে দেয়। কিছু দোকানদার দোকান খোলার চেষ্টা করছে, তারা যাতে এ ধরনের কাজ থেকে বিরত থাকেন সে ব্যাপারে আমরা তাদেরকে বারিত করার চেষ্টা করছি। দুপুরে সড়কের মোড়ে মোড়ে চেকপোস্ট স্থাপন করে পুলিশ। কোনো গাড়িকেও আমরা রাস্তায় অ্যালাউ করছি না। যে ক্ষেত্রে তারা আইন মানছে না, সেক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি, তাদের প্রসিকিউশন দেওয়া হচ্ছে। কক্সবাজারে করোনায় এই পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় 7,500 মানুষ, আর মারা গেছেন 86 জন, যার মধ্যে রোহিঙ্গা রয়েছে 10 জন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। গ্রাহক সংকটে পড়েছে কুরিয়ার সার্ভিস খাত। লকডাউনে গ্রাহক সংখ্যা কম হওয়ায় 4 ভাগের 1 ভাগে নেমে এসেছে সেবার পরিমাণ। অন্যদিকে কুরিয়ার পণ্য নিয়ে যাতায়াতের ক্ষেত্রে নানা সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ তাদের। পরিস্থিতি সামাল দিতে ব্যাংক ঋণের সুবিধা দেওয়ার দাবি কুরিয়ার অ্যাসোসিয়েশনের। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। 14 এপ্রিল থেকে কঠোর লকডাউন শুরুর পর থেকে বন্ধ রয়েছে মার্কেট, শপিং মল সহ বিভিন্ন দোকানপাট। এতে বেচাকেনা বন্ধ হয়ে যাওয়ায় প্রভাব পড়েছে কুরিয়ার সার্ভিস খাতেও। একদিকে বুকিং কমেছে, অন্যদিকে যারা পণ্য বুকিং দিতে আসছেন তাদেরও পড়তে হচ্ছে নানা হয়রানিতে। আমার হলো ক্লোদিং বিজনেস, আমি 3 পিস সেল করে থাকি অনলাইনে, তো সেই পারপাসে 3 পিসই পাঠাচ্ছি। আমাদের হচ্ছে সব পার্টস, মোটরসাইকেলের পার্টস, তারপরে গাড়ির পার্টস, এইগুলো পাঠাচ্ছে। পুলিশ মাঝে মাঝে চেক করছে, ঠিক আছে, দেখতেছে যে আমাদের আসলে মেডিসিন কিনা বা আমাদের ডকুমেন্টস আছে কিনা। 13 এপ্রিল পর্যন্ত কুরিয়ার সার্ভিসে যে পরিমাণ গ্রাহকের চাপ ছিল, বর্তমানে তা 4 ভাগের 1 ভাগে নেমে এসেছে বলে জানান সংশ্লিষ্টরা। লকডাউনে প্রতিদিন লোকসান গুনতে হচ্ছে তাদের। গতবার যে আপনার লকডাউন থাকা অবস্থায় আপনার দেখা যায় কাস্টমার ছিল, লোক ছিল, পার্টি ছিল, কিন্তু এখন আর অতটা নাই। সারাদিনে আমি হয়তো 100 কাস্টমারও বুক নিতে পারছি না, কারণ কাস্টমারে নেই। সেবার মান ঠিক রাখতে গ্রাহক হয়রানি বন্ধের পাশাপাশি ব্যয় সামাল দিতে ব্যাংকিং সুবিধা নিশ্চিতের দাবি কুরিয়ার সার্ভিস অ্যাসোসিয়েশনের। কুরিয়ার সার্ভিস অ্যাসোসিয়েশন একটা আছে, যেখানে 150 কুরিয়ার সার্ভিস লাইসেন্স নিয়ে কাজ করছে। তাদের অবস্থা আরও নাজুক। আমাদের একটা রিকোয়েস্ট থাকবে গভর্নমেন্টের কাছে যে তারা যাতে কিছুটা ভর্তুকি বা কিছু বিনা সুদে লোন নিয়ে
বা চলতে পারে, তারা তাদের স্টাফদেরকে বেতন দিতে পারে। লকডাউনের ক্ষতি পুষিয়ে নিতে সরকারের সহযোগিতা চান এ খাত সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ। ঝালকাঠিতে ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েছে। আক্রান্তদের বেশিরভাগই শিশু ও বয়স্ক। গত এক সপ্তাহে জেলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে 1000-এর বেশি মানুষ। সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ডায়রিয়া রোগীর জন্য 13টি শয্যা থাকলেও প্রতিদিন শতাধিক রোগী আসছে। এদের মধ্যে গুরুতর রোগীদের ভর্তি করা হচ্ছে, অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। শয্যা সংকট থাকায় হাসপাতালের বারান্দা ও মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। জেলার নলছিটি, রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও একই অবস্থা। এসব হাসপাতালের প্রতিদিন শতাধিক রোগী চিকিৎসা নিচ্ছেন, এদের মধ্যে বেশিরভাগই শিশু ও বয়স্ক। হঠাৎ করেই ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সের। হঠাৎ করে এই ধরনের ডায়রিয়া প্রকোপ এই 2-1 বছরে আমার জানা মতে হয় নাই। এর কারণ হতে পারে বিভিন্ন যে ওয়েদার চেঞ্জ, সিজনাল যে ফলগুলো যেমন তরমুজ থেকে শুরু করে সবগুলো প্রিজারভেটিভ বিভিন্ন কেমিক্যাল মেশানো হচ্ছে, এর ফলে হতে। হবিগঞ্জ শহরের প্রাণকেন্দ্র স্টেডিয়াম রোডে গড়ে উঠেছে ময়লার ভাগাড়। বিভিন্ন প্রতিষ্ঠান ও জনবহুল সড়কের পাশে ময়লা ফেলায় দুর্গন্ধে প্রতিনিয়ত বিড়ম্বনার শিকার হন শহরবাসী। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী রাশেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাশেদ, আমি এখন আছি হবিগঞ্জের জনবহুল একটি সড়ক, যেটা আধুনিক স্টেডিয়াম সড়ক নামে পরিচিত। এই সড়ক দিয়ে সকাল থেকে বিভিন্ন যানবাহন এবং লোকজন চলাচল করেন, কিন্তু এই সড়কের পাশেই জমে উঠেছে ময়লার ভাগাড়। হবিগঞ্জ পৌরসভার কোনো ডাম্পিং স্টেশন না থাকায় এখানে ময়লার ভাগাড় জমে উঠেছে। শহরের যত বাসাবাড়ি এবং বিভিন্ন প্রতিষ্ঠানে যত ময়লা আছে সব ময়লাই এখানে ফেলা হয়, এবং এখানে ময়লার একটি স্তূপ, এখানে ময়লার একটি স্তূপ আকারে এখানে ময়লা পড়ে আছে। আমরা বিশেষ করে হবিগঞ্জ পৌরসভার মেয়রের সাথে কথা বলেছিলাম। তিনি আমাকে যেটুকু জানিয়েছেন যে উনি নবনির্বাচিত মেয়র, ওনার আগে আরও কয়েকজন মেয়র হবিগঞ্জে ছিলেন, কিন্তু সবাই এই ডাম্পিং স্টেশন স্থাপনের ব্যাপারে প্রতিশ্রুতি দিয়ে আসলেও হবিগঞ্জে এখন পর্যন্ত কোনো ডাম্পিং স্টেশন স্থাপন হয় নাই, যার জন্য এখানে এই শহরের এই জনবহুল রাস্তায় ময়লা ফেলা হয়। এই রাস্তার পাশেই রয়েছে হবিগঞ্জের নতুন আধুনিক স্টেডিয়াম এবং এখানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত। হবিগঞ্জের এখানে একটি শাইনিং স্টার নামে একটি প্রি ক্যাডেট স্কুল আছে। এছাড়া এখানে আনসার ক্যাম্প সহ বৃন্দাবন সরকারি কলেজের ছাত্রছাত্রীরা এই রাস্তা দিয়ে চলাচল করে, কিন্তু তারা অনেক দুর্ভোগের মধ্যে দীর্ঘদিন যাবৎ এই ময়লার মধ্য দিয়ে এখানে চলাচল করে আসছেন। আমরা হবিগঞ্জের জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন, উনিও নবাগত জেলা প্রশাসক, উনি জানিয়েছেন যে আমি আসার পরেই আমাকে সবাই এই বিষয়ে জানিয়েছেন এবং আমি চেষ্টা করব যে কিছুদিনের ভিতরেই যাতে এখানে একটা ডাম্পিং স্টেশন স্থাপন করা যায়। তো ময়লার এখানে বিশেষ করে হবিগঞ্জে এই করোনাকালীন সময়ে হবিগঞ্জের কোর্ট স্টেশনের সবজির বাজার এই ময়লার ভাগাড়ের কাছেই নিউফিল্ড এলাকায় নিয়ে আসা হয়েছে, যার জন্য আরও মানুষজন সবজি সহ বিভিন্ন দ্রব্যাদি নিয়ে এই রাস্তা দিয়ে চলাচল করছেন এবং প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে শিশুরা এবং স্কুলের যে ছাত্রছাত্রীরা তারা এখানে এই রাস্তা দিয়ে আসার পর সবাই নাক বন্ধ করে এই রাস্তা দিয়ে চলাচল করেন এবং অনেকেই রোগ জীবাণু সহ বিভিন্ন রোগ জীবাণুর শিকার হন। তো আমি হবিগঞ্জের এই ডাম্পিং স্টেশনের ব্যাপারে আমি যা কথা বলেছিলাম সবাই একটা আশা দিয়েছেন, তারপরেও এখানে কোনো ডাম্পিং স্টেশন দীর্ঘদিন স্থাপন হচ্ছে না বলে এখানে যারা চলাচল করেন তারা অনেকটাই আশাহত এবং তাদের একটা দাবি যে হবিগঞ্জে অন্তত এখানে একটি ডাম্পিং স্টেশন স্থাপন করে এই ময়লার ভাগাড় থেকে হবিগঞ্জবাসীকে যাতে মুক্তি দেওয়া হয়। তো এই ছিল আমার কাছে আজকে সর্বশেষ এশা। হবিগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠান ও জনবহুল সড়কের পাশে ময়লা ফেলায় দুর্গন্ধে প্রতিনিয়ত বিড়ম্বনার শিকার হচ্ছেন শহরবাসী। সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রাশেদ। আবারও পানির দাম বাড়ানোর উদ্যোগ নিচ্ছে ঢাকা ওয়াসা। গত বছর মার্চে 40% দাম বাড়িয়েছিল সংস্থাটি। ওয়াসা বলছে, কমিটির অনুমোদনের পর ওয়াসার আইন অনুযায়ী নির্ধারিত সময়ে 5% হারে পানির দাম বাড়ানো হবে। ভোক্তারা বলছে, নিরাপদ পানি নিশ্চিত না করে ওয়াসার দাম বাড়ানো স্বেচ্ছাচারিতা। বিশেষজ্ঞরা বলছেন, গত কয়েক বছরে ওয়াসা জবরদস্তিমূলক প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। সাদত রহমতুল্লাহর রিপোর্টে বিস্তারিত। ঢাকার উত্তর জুরাইন
বছরে কোন সময় ওয়াসার পানি সরবরাহ ঠিক থাকে তা নিজেই জানেন না এই এলাকার গ্রাহকরা। ময়লা দুর্গন্ধযুক্ত পানি হওয়ায় কখনোই পানযোগ্য নয় এই এলাকার পানি। ফলে নিত্যদিনের খাবার পানি সংগ্রহ করতে ভরসা করতে হয় পাশের গভীর নলকূপ বা মসজিদের উপর, যার জন্য পরিবার প্রতি মাসে গুনতে হয় অতিরিক্ত 500 টাকা। এমন চিত্র এখানেই নয়, শান্তিনগর, মিরপুর, বাড্ডা সহ বেশিরভাগ এলাকায়। গন্ধ মানে বলা বাহুল্য আর কি। আমি 5 বছর যাবত ওয়াসার পানি আমরা খাই না। আমার ওয়াইফ কইতাছি কয় এই চুল সব চুলে চুলেইতাম, এখন ওই বইরে গিয়ে গেছে, আমার চুল সব উঠে যেতেছে। গত বছর করোনার মহামারীর সময় দাম বাড়ানোর 1 বছরের মাথায় আরেক দফা পানির দাম বাড়াতে চায় ঢাকা ওয়াসা। বর্তমানে আবাসিক গ্রাহকদের জন্য প্রতি 1000 লিটার পানির মূল্য 14 টাকা 46 পয়সা। 5% মূল্য বাড়ানো হলে দাম হবে 15 টাকা 18 পয়সা। বাণিজ্যিক ক্ষেত্রে প্রতি 1000 লিটার পানির বর্তমান মূল্য 40 টাকা, সেটি বেড়ে হবে 42 টাকা। একই হারে বাড়বে সোয়ারেজের বিল। যদিও গ্রাহকদের দাবি বছর বছর অন্যায়ভাবে পানির দাম বৃদ্ধি করছে সংস্থাটি। ওয়াসা পানি খাওয়া যায় না, গন্ধ, তেলো পানি দাম বাড়াইবো কেন? এগুলো জুরজুলুম হইতেছে না জনগণের উপরে? সেবা দিয়ে বাড়ান, আমাকে পরিপূর্ণ 1 টাকা জিনিস দিয়ে 1 টাকা নেন, বাট আপনি 1 টাকা নেবেন, আপনি 50 পয়সা জিনিসও দিচ্ছেন না, সেটা তো অযুক্তি কথা। 2009 সালে 1000 লিটার পানি 5 টাকা 75 পয়সা ছিল, যা গত 12 বছরে 13 বার পানির দাম বাড়িয়ে যার মূল্য এখন প্রায় 15 টাকা। ওয়াসার দাবি, আইন অনুযায়ী মূল্যস্ফীতি সমন্বয় করতে 5% দাম বাড়ানো হবে। এইটা ওই যে অ্যাডজাস্টমেন্ট যেটা 5% সেটা তো মানে সময় মতো করা হবে। আমরা যেটা প্রত্যেক বছরই একটা মুদ্রাস্ফীতির সাথে সমন্বয় করি 5%, সেটার কথা আসতে পারে। এখন এরকম কোনো সিদ্ধান্ত নাই। যদিও বিশেষজ্ঞরা বলছেন সেবার মানের কোনো উন্নতি না হলেও আইনের অপব্যবহার করে দাম বাড়ানো ভোক্তার উপর ওয়াসার অত্যাচার। রাজস্ব আদায়ের নাম করে মানুষের উপর অত্যাচার করে। ওয়াসা যে পরিমাণ ব্যয় করে, যে টাকা ব্যয় করে, তার তো দুর্নীতি তো আছেই, কিন্তু সে কোনো নাগরিক সুবিধা সুষ্ঠুভাবে সে দিতে পারে না। টিআইবির এক রিপোর্ট বলছে রাজধানীর 91% মানুষকেই পানি ফুটিয়ে পান করতে হয়। এমন বাস্তবতায় পানির বর্ধিত মূল্য কার্যকর হলে গত 13 বছরে 14 বার পানির দাম বাড়ানোর ঘটনা ঘটবে ঢাকা ওয়াসায়। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। রোজার শুরুতেই কুষ্টিয়ার হাটগুলোতে বেড়েছে পেঁয়াজের দাম, খুশি কৃষক। আমদানি বন্ধ ও সঠিক বাজার ব্যবস্থাপনার দাবি। সর্বাত্মক লকডাউনে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে দিনের বেলায় জরুরি ও নিত্য প্রয়োজনীয় মালামাল বহন করা যানবাহন পারাপারে চলছে 3টি ফেরি। নৌরুটের খবর জানাতে পাটুরিয়া ঘাট এলাকায় আছেন সহকর্মী ইউসুফ আলী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইউসুফ, আসলে পাটুরিয়া দৌলতদিয়া রুটে এই মুহূর্তে মাত্র 3টি ফেরি চলাচল করছে। সেই ক্ষেত্রে 3টি ফেরি চলাচল করলে দৌলতদিয়া প্রান্ত থেকে আসলে মাধবীলতা, ঢাকা এবং বনলতা নামে 3টি ফেরি পাটুরিয়া ঘাটে এসে এখন নঙ্গর করেছে। এটা লোডও শেষ হয়ে আনলোডও শেষ হয়ে গিয়েছে। সেক্ষেত্রে কিন্তু এখনটা আর কোনো ফেরিকে এখন লোড দেওয়া হচ্ছে না। সেই ক্ষেত্রে যদি একটু আপনাকে দেখাই যে সব যানবাহন এবং যে যাত্রী আছে যারা পার হবেন ঘাট এলাকা, তারা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং সেই ক্ষেত্রে পুরা 3 নাম্বার ঘাটই কিন্তু পুরো 3 নাম্বার ঘাটই কিন্তু এখন একদম কি বলবো যানবাহন এবং মানুষের ভিড়টা রয়েছে। তবে সেই ক্ষেত্রে কর্তৃপক্ষ 3টি ফেরি যে প্রত্যেক দিন রাতের যদি কথা বলি, তো ওটা আজকে রাতে মানে গত রাত সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত যদি বড় গাড়ির কথা বলি, বড় গাড়িটা পার হয়েছে এই রোড দিয়ে 6 শতাধিকে, এবং কি ছোট যে যানবাহনগুলো পার হয়েছে যেমন জিপ, প্রাইভেট কার, মোটর বাইক, তা কিন্তু রয়েছে পার হয়েছে 4 শতাধিক। এখন প্রশ্নই জাগে যে এটা আসলে এই যে ছোট গাড়িটার সংখ্যা 4 শতাধিক দিন রাতে পার হচ্ছে 12 ঘন্টায়, সেই ক্ষেত্রে যারা এখান থেকে পার হচ্ছে তারা আসলে কিভাবে আসে। তো আমি ঘাট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। এটা ঘাট কর্তৃপক্ষ যেটা বলছে যে আসলে এই যারা মোটর বাইক নিয়ে আসে তারা পুলিশের যে মুভ পারমিট, তা কিন্তু মুভমেন্ট পারমিটে কিন্তু তারা নিয়ে এসেছে। সেই ক্ষেত্রে অনেকে এটা দাবি, তো আমি তাদেরকে জিজ্ঞেস
করেছিলাম আসলে কি তারা যারা যাত্রী রয়েছে তারা আসলে আপনার কি মুভমেন্ট পাস নিয়ে আসা হয়েছে কিনা। আসলে অনেকের কাছে কিন্তু মুভমেন্ট পাস নেই, কিন্তু রাতের দিকে অর্থাৎ ভোর রাতে বা রাতের দিকে আসলে যে চেকপোস্টগুলো থাকে তা একদম ঢিলাঢালা। তো ঢাকার মহাসড়কের ঢিলাঢালা পোস্ট চেকপোস্ট থাকার কারণে অনেক জায়গায় আবার চেকপোস্ট থাকেই না রাতের দিকে, যার জন্যই কিন্তু তারা অনায়াসে ব্যক্তিগত যে যানবাহনগুলো আছে যেমন মোটর বাইক এবং ছোট কার, প্রাইভেট কার, এইসব যানবাহন নিয়ে কিন্তু হর হামেশাই আসলে ঘাটে চলে আসছে এবং কি সেই ক্ষেত্রে কিন্তু তারা পার হচ্ছে। যদি এটা সর্বাত্মক আসলে এটা কঠিন বা কঠোর লকডাউনের কথা বলি তাহলে এই মুহূর্তের চিত্র যদি পাটুরিয়া ঘাটে কথা বলি তা কিন্তু সেখানে নেই। এবং এখান থেকে কিন্তু ট্রলারেও কিছুক্ষণ আগে এখানে যেহেতু ফেরি চলাচল করছে না, খুব সীমিত আকারে করছে, সেক্ষেত্রে কিন্তু তারা ট্রলারেও পার হচ্ছে। আমি যদি বলি যে আসলে এই যে সর্বাত্মক লকডাউনের যে অবস্থা তা কিন্তু এই যা যদি প্রশাসনের কথা বলি, প্রশাসন আসলে কেউ নেই দেখভালের জন্য। সেই ক্ষেত্রে আসলে এই যে অবস্থা সেই আসলে কি বলবো যে এই যে প্রশাসনিক ব্যবস্থা রাতের দিকে একদম ঢিলাঢালা যে চেকপোস্ট, যার জন্যে কিন্তু তারা বিভিন্ন অজুহাতে আসে। আর একটা কথা বলতে হবে, এই যে 8-18 ক্যাটাগরি বা যে পেশাগত কারণেই মানুষকে যে যেতে দেওয়া হচ্ছে, পারমিট দেওয়া হচ্ছে, তাদের মুভমেন্ট রাখছে না, যেমন ডাক্তার বা অন্যান্য পেশাদার, তাই ওই অজুহাতেও কিন্তু তারা অনেকেই ঘাটে আসে। আসলে পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা, কাজিরহাট রুটে মোট 20টি ফেরি চলাচল করে। তো সেই ক্ষেত্রে দিনের বেলা 3টি ফেরি চলাচলের করার কথা রয়েছে ঘাট কর্তৃপক্ষ আমাকে যতটুকু জানিয়েছিল। এই ছিল আমার কাছে এসব পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। সর্বাত্মক লকডাউনে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচলের খবর জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ আলী। চাঁদপুরে কর্মহীন অসহায় 5 শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। গতকাল দুপুরে জেলা স্টেডিয়ামে সামাজিক দূরত্ব বজায় রেখে এ খাদ্য সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস। প্রথম ধাপে 500 পরিবারের প্রতি পরিবারকে 5 কেজি করে চাল ও 1 কেজি করে আলু দেওয়া হয়। এ কর্মসূচির আওতায় 5000 অসহায় কর্মহীন পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। বিনামূল্যে খাদ্য সহায়তা পেয়ে খুশি কর্মহীন মানুষ। আমরা 6 জন ফ্যামিলি খাওয়াই না, ওখানে আমার কোনো কাজ কম নাই, লকডাউন দিয়ে কাজে কামে যাইতে পারি না। খাইয়া না খাইয়া আসছিলাম, চালটা দিছে, গরিবের সাহায্য করছে, আল্লাহ শান্তি রাখুক। বেদে সিএনজি চালক, অটো চালক, তাদেরকে আমরা প্রথমে এই ত্রাণ সহায়তা দিলাম। আমরা পর্যায়ক্রমে প্রতিদিনই আমরা চেষ্টা করব ত্রাণ সহায়তা দিতে। ঠাকুরগাঁওয়ে করোনায় ঘরবন্দি 250-র বেশি অসহায় মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে বালিয়াডাঙ্গি উপজেলার জমিরিয়া মাদ্রাসা মাঠে বেসরকারি সংগঠনের উদ্যোগে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় ইফতার ও সেহরির খাদ্য সামগ্রী হিসেবে 10 কেজি চাল, 1 কেজি ডাল, 1 কেজি তেল, লবণ, গুঁড়ো দুধ, চিনি, ছোলা, মুড়ি, খেজুর, আলু, পেঁয়াজ, সাবান সহ নিত্য প্রয়োজনীয় 16টি খাদ্যপণ্য বিতরণ করা হয়। তীব্র গরমের সাথে বেড়েছে বিদ্যুতের ভেলকিবাজি। এ অবস্থায় অনেকেই হাতে তুলে নিচ্ছেন তালপাখা। তাই নওগাঁর মহাদেবপুরে ভালাইন গ্রামের মানুষের পাখা তৈরিতে ব্যস্ত। পাখা কারিগরদের দাবি, চড়া সুদে ঋণ নিয়ে এ কারবারে মুনাফা পাচ্ছেন কম। সরকারের সহায়তার দাবি জনপ্রতিনিধির। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট। গেল 2 সপ্তাহ ধরেই নওগাঁর বরেন্দ্র জনপদে তীব্র দাবদাহ আর ভ্যাপসা গরম, এর মাঝেই যাচ্ছে আসছে বিদ্যুতের খেলা। এই অবস্থায় গ্রামের দরিদ্র মানুষের ভরসা হাত পাখা। গরম বাড়ার সাথে ব্যস্ততা বেড়েছে মহাদেবপুর উপজেলার ভালাইন গ্রামের পাকা কারিগরদের। গ্রামের কয়েকশো নারী পুরুষ পাইকারদের চাহিদা পূরণে কাজ করছেন। সংগ্রহ করা তালপাতা পুরুষেরা গোল আকৃতি করে কেটে দেন, আর নারীরা নিপুণ হাতে সেই পাখায় সুই সুতো বেঁধে তৈরি করেন হাত পাকা। তবে পরিশ্রমের তুলনায় কাঙ্ক্ষিত মজুরি না পাওয়ার আক্ষেপ পাকা কারিগরদের। আমরা সারাদিন 100টা পাখা বানতে 70 টাকা, এই 70 টাকা ইনকাম তো আমাকে কিছুই হয় না। ছেলে মেয়ের লেখাপড়া খরচই তো বের করা পারি না। অল্প সুদে যদি সরকার যদি আমাকে ঋণ দেয় তাহলে আমাদের খুব সুবিধা হয়। আমরা সাইজ করে দেই, মহিলারা যে সেলাই করে, মহিলারা আবার মনে করেন খিল দিয়ে সেলাই করে যে তৈরি করে,
করে পাকাটা হয়ে যায়। কারিগররা বলছেন 3 থেকে 4 টাকায় সংগ্রহ করা তালপাতায় কারুকাজ শেষে 7 থেকে 8 টাকায় বিক্রি করেন পাইকারদের কাছে। নিজস্ব মূলধন না থাকায় চড়া সুদে ঋণ নিয়ে কারবার করতে হয় তাদের। কিল তোলা লাগে, বাঁশ কিনা লাগে, মোম কিনা লাগে। যারা পাখা তৈরি করে, দিন মজুর দিয়ে যারা তৈরি করে, তারা তেমন কোনো লাভ পায় না। তালপাখার মতো তৃণমূলের ক্ষুদ্র ও কুটির শিল্পীদের সরকারি সহায়তার দাবি স্থানীয় জনপ্রতিনিধি। 100 জনের নামের তালিকা তৈরি করে আমরা সরকারের কাছে আমরা লিখিতভাবে তাদের কাছে কাগজপত্র আমরা পৌঁছে দেবো। সরকারি সুবিধা পায়, পাশাপাশি আমরা আমাদের যেভাবে তাদেরকে সহযোগিতা করার দরকার সেভাবে সহযোগিতা আমরা করব। স্থানীয় ক্ষুদ্র কুটির শিল্প অধিদপ্তরের তথ্যমতে জেলার 11টি উপজেলায় প্রায় 35,000 কারিগর ক্ষুদ্র শিল্পের সাথে জড়িত। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। দুর্যোগ দুর্ভোগের সঙ্গে আছি আমরা, এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামে দরিদ্র দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে ইফতার বিতরণ করছেন মেঠোজন গ্রামের একটি সামাজিক সংগঠন। জেলা শহরের মেঠোজন সংগঠনের উৎসাহী যুবকরা স্বতঃস্ফূর্তভাবে পাওয়া অনুদান সংগ্রহ করে নিজেরা প্রতিদিন বাজার করে খাবার তৈরি করেন। খিচুড়ি বা বিরিয়ানি রান্না করে প্যাকেট করে ইফতার হিসাবে বিতরণ করা হয়। করোনাকালে এই কাজটি করতে পেরে খুশি বলে জানান যুবকরা। ইতিবাচক সাড়া পাওয়ায় পুরো রমজান মাসে এই কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ জানালেন মেঠোজনের প্রতিষ্ঠাতা। রমজানে দুধের চাহিদা বাড়ায় লাভের মুখ দেখছেন কুড়িগ্রামের রাজারহাটের খামারিরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে উপজেলার পাঠকপাড়া গ্রামের রত্ন দুগ্ধ খামারে আছেন সহকর্মী মমিনুল ইসলাম মঞ্জু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মঞ্জু, কুড়িগ্রামের রাজারহাটের এই চাকিরপাশা পাটক গ্রামে রত্ন দুগ্ধ খামারটি সবচেয়ে জেলার বড় দুগ্ধ খামার। জেলা পশু সম্পদ কর্মকর্তা আমাকে জানিয়েছেন জেলায় ছোট বড় প্রান্তিক সব মিলে প্রায় 1000 দুগ্ধ খামার আছে। এর মধ্যে সবচেয়ে বড় হলো এই রত্ন দুগ্ধ খামার। এখানে প্রায় 80টি গাভী আছে, তার মধ্যে 32টি গাভী এখন দুধ দিচ্ছে এবং এই 32টি গাভীর থেকে তারা প্রতিদিন 8 মণ দুধ সংগ্রহ করছেন এবং এটি তারা বিক্রি করছেন বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে, বিশেষ করে আড়ং, রংপুর ফুড প্রোডাক্টস লিমিটেড আর কুড়িগ্রামের দুগ্ধ খামার যেটা বগুড়া দধিঘর বলে একটি প্রতিষ্ঠান আছে, সেখানে তারা প্রায় 7 মণ দুধ বিক্রি করে। আর 1 মণ দুধ বিক্রি করে তারা স্থানীয়ভাবে সাধারণ গ্রাহকদের কাছে। তারা জানিয়েছেন যে আগে প্রতি লিটার দুধ তারা পাইকারি বিক্রি করতেন 38 থেকে 40 টাকার মধ্যে, এখন সেটা 42 টাকায় উঠেছে এবং আর গ্রাহক পর্যায়ে যেটি বিক্রি করছেন সেটি এখন 50 টাকা লিটার দরে বিক্রি করছেন। অর্থাৎ রমজান মাস শুরু হওয়ার পর থেকে দুধের চাহিদাটা বেড়েছে এবং সেই সাথে দামটাও কিছুটা বেড়েছে, যার জন্য তারা লাভের মুখ দেখছেন। তারা জানিয়েছেন যে করোনাকালীন এই সময়ে দুধের চাহিদাটি কমে গিয়েছিল এবং গোখাদ্যের দাম বাড়ার জন্য তারা লোকসানে পড়েছিলেন, এখন তারা কিছুটা লাভের মুখ দেখছেন। তবে এই পরিস্থিতি যদি অব্যাহত থাকে তাহলে তারা যে ক্ষতির সম্মুখীন হয়েছেন তারা সেটা কাটিয়ে উঠতে পারবেন। তো এছাড়া জেলা পশু সম্পদ কর্মকর্তা আমাদের জানিয়েছেন যে দুগ্ধ খামারিদের লোকসান পুষিয়ে নেওয়ার জন্য তারা সরকারের প্রণোদনা হিসাবে এখানে 10,186 জন বিভিন্ন ধরনের গবাদি পশু পালনকারী খামারিকে প্রায় 12 কোটি টাকার মতো অনুদান দিয়েছেন। তো এখন এই দুধের বাজারটি ভালো হয়ে আসায় মানুষ এই খামারিরা এখন আশার আলো দেখছেন, তারা এটি দ্রুত সরবরাহের ব্যবস্থা করছেন এবং তা যার জন্য তাদের কিন্তু কার্যক্রমটি অব্যাহত আছে। আর একটু জানিয়ে রাখি, তারা কিন্তু এই দুধ সরবরাহ করতে এই করোনাকালীন সময়ে তারা যে স্বাস্থ্যবিধিগুলো আছে সেই স্বাস্থ্যবিধিগুলো পুরোপুরিভাবে তারা পালন করছেন, খামারটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন। দুধ সংগ্রহ করার সময় তারা এই বিষয়গুলো, স্বাস্থ্যবিধির বিষয়গুলো স্মরণে রাখছেন এবং প্রতিপালন করছেন, যার ফলে এটি নিরাপদ বলে তারা বলছেন। তো আমি এখানে যে রত্ন দুগ্ধ খামারে দাঁড়িয়ে আছি, এই খামারটি বেশ পুরনো এবং খুব বড় খামার। তো এখানে যারা এই খামারটি গড়ে তুলেছেন তারা বলছেন যে তারা এখনো কিন্তু কিছুটা এই করোনাকালীন সময়ের জন্য কারণে এখনো তারা লোকসানের মধ্যে আছেন। তারা একটু লাভটি এইবার যে দুধের সরবরাহটা বেড়েছে, দামটা বেড়েছে, এটি অব্যাহত থাকলে তারা সেই ক্ষতিটি পুষিয়ে নিতে পারবেন। তো এই রত্ন দুগ্ধ খামার থেকে আমার এই কুড়িগ্রামের যে দুধ সরবরাহ বাড়া এবং দাম পরিস্থিতি নিয়ে এই ছিল সর্বশেষ তথ্য। এসা
রমজানে দুধের চাহিদা বাড়ায় লাভের মুখ দেখছেন কুড়িগ্রামের খামারিরা। সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন মমিনুল ইসলাম মঞ্জু। অবৈধভাবে বিপণন ও পরিবহনের দায়ে পটুয়াখালীতে 22 মণ জাটকা সহ 5 ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরে তাদের 50,000 টাকা জরিমানা করা হয়। অন্যদিকে মাদারীপুরে জাটকা বিক্রির দায়ে 5 ব্যবসায়ীকে 1 বছর করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। গতকাল সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। এ সময় মিয়ারহাটের পাইকারি মাছের আড়তে অবৈধভাবে জাটকা বিক্রির দায়ে 5 জেলেকে আটক করা হয়। জব্দ করা হয় প্রায় 1500 কেজি জাটকা। পরে আটক 5 জেলেকে 1 বছর করে কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা জাটকা বিভিন্ন এতিমখানায় দেয়া হয়। অন্যদিকে পটুয়াখালীর মহিপুর থেকে 22 মণ জাটকা সহ 5 ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের 50,000 টাকা জরিমানা করা হয়। রমজানের শুরুতেই কুষ্টিয়ার হাটগুলোতে বেড়েছে পেঁয়াজের দাম। গত হাটের থেকে মণ প্রতি দাম বেড়েছে 50 টাকা। এতে খুশি কৃষকেরা। বিদেশ থেকে আমদানি বন্ধ এবং সঠিক বাজার ব্যবস্থাপনার দাবি পেঁয়াজ ব্যবসায়ী ও কৃষকের। বাবুল হোসেনের ছবি ও SM রাশেদের তথ্য নিয়ে রিপোর্ট। চলতি মৌসুমে কুষ্টিয়ায় 12,000 হেক্টর জমিতে তাহেরপুরি কিং লাল তাহেরপুরি জাতের পেঁয়াজের চাষ হয়। আবহাওয়া ভালো থাকায় ফলনও ভালো হয়েছে। বাঁশগ্রামের হাটে মণ প্রতি 1200 টাকা দরে পেঁয়াজ বিক্রি হয়েছে। গত হাটের তুলনায় দাম কিছুটা বেড়েছে। কৃষকরা বলছেন পেঁয়াজের বর্তমান দাম থাকলে লাভবান হবেন তারা। গত হাটে আমরা পেঁয়াজ বিক্রি করেছিলাম 1150। এই বাজারে 50 টাকা বৃদ্ধি আছে। এখন বর্তমান যে বাজার 1100 টাকা। আমরা ধরেন 1 বিঘা জমিতে খরচ করেছি 30,000 থেকে 40,000 টাকা। কোন জমিতে পেঁয়াজ 30 মণ হয়, কোন জমিতে আপনার 40 মণ হয়, 50 মণ হয়। তবে লকডাউনের কারণে গাড়ি ভাড়া বেশি হয়, লোকসানের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। লকডাউনের কারণে বাইরে থেকে ব্যাপারী আসছে না, মাল পাঠাতে পারছে না। এই কারণে হচ্ছে পেঁয়াজের হাটে বাজার বর্তমান হচ্ছে 1150-1200 টাকা মন হচ্ছে বিক্রি হচ্ছে। পেঁয়াজ কিনেছে, এখন যে গাড়ি পাচ্ছে সেই গাড়ি আমরা পাচ্ছি না, কারণ জেলার বাইরে গাড়ি যাচ্ছে যাচ্ছে না, প্লাস ভাড়াটা তারা দ্বিগুণ যাচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে 2,55,327 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়েছে। সময় সংবাদ, কুষ্টিয়া। গাইবান্ধা থেকে বগুড়ায় কৃষি শ্রমিক পাঠিয়েছে জেলা পুলিশ। ঝড়ের আগেই ধান কেটে কৃষকের গোলায় তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল দুপুরে 40 কৃষি শ্রমিককে নন্দীগ্রামে পাঠানো হয়। লকডাউনে সড়ক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করে বিশেষ ব্যবস্থায় শ্রমিকদের পাঠানো হয়। কৃষি শ্রমিকদের সচ্ছলতার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মুন্সিগঞ্জের আড়িয়াল বিলে ভোর থেকেই ধান কাটা শুরু হয়েছে। তবে শ্রমিক সংকটে যথাসময়ে ধান ঘরে তোলা নিয়ে শঙ্কিত চাষিরা। বিস্তারিত জানাতে আড়িয়াল বিলে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, এশা এই বোরো ধান কাটার একরকম উৎসব চলছে আড়িয়াল বিলে। এই দেশের অন্যতম বৃহত্তর এই ধানের বিলে কিন্তু এবছর 5,000 মেট্রিক টনেরও বেশি ধান আবাদ হয়েছে, যেখান থেকে 18,000 মেট্রিক টন ধান উৎপাদন হবে বলে কৃষি বিভাগ মনে করছে। এবং সেখানে কিন্তু ভোর থেকে এই ধান কাটার হিড়িক পড়ে গেছে এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এখানে ধান কাটার জন্য আসে। এত বড় বিল, এখানকার স্থানীয় শ্রমিকরা কিন্তু এত ধান কেটে শেষ করতে পারেন না। এবং এখানে যে স্থানীয় কৃষি বিভাগ মনে করছে যে অন্তত 5,000 শ্রমিক আরো দরকার। ইতিমধ্যেই ফরিদপুর থেকে শতাধিক শ্রমিক এসেছেন এবং দেশের অন্যান্য অঞ্চল থেকে যাতে এখানে শ্রমিক আসেন সে ব্যাপারে কিন্তু তারা জেলা পর্যায়ে যোগাযোগ করছেন। তো এখানকার যারা চাষি তারা বলছেন যে এই যারা শ্রমিক ধান কাটেন তারা 6 ভাগের 1 ভাগ যারা কাটছেন তারা নিয়ে যান, এরকম চুক্তিতে কিন্তু এখানে ধান কাটা হয়। আর এই বিলগুলোতে কিন্তু প্রচুর ধান হয় এবং তারা বলছেন যে 140% যে এককানি, সেই এককানি বিলের মধ্যে তাদের কিন্তু স্থানীয় বীজে প্রায় 120 মণ ধান হয়। আর যেগুলো হাইব্রিডের বীজ সেখানে কিন্তু প্রতি কানিতে 175 মণ ধান হয়। তো এই বিলে, যে বিলটিতে আমরা আছি সেই বিলে যিনি মালিক, যিনি ধান কাটাচ্ছেন তার সঙ্গে আমরা কথা বলবো যে আপনার জমিতে বা কেমন ধান হয়েছে একটু বলবেন আমাদের। ইনশাল্লাহ খুব সুন্দর ধান হয়েছে এবং কিষানে কাটতেছে। ফরিদপুর থেকে আসছে কিষান, আসতে খুব কষ্ট হচ্ছে লকডাউনের কারণে এবং খুব সুন্দর ধান হচ্ছে।
ধন্যবাদ আপনাকে। তো এই যে চাষি যে কথা বলছিলেন, কিন্তু এরকম দৃশ্য কিন্তু আশেপাশে যেদিকে চোখ যায় সেদিকে কিন্তু সোনার ধান, এবং এই ধানের কাটা যে শুরু হয়েছে এটি কিন্তু আরো মাস জুড়ে চলবে। এখানে কম্বাইন হারভেস্টার বেশ কয়েকটি মেশিন আনা হয়েছে, রিপার মেশিন আনা হয়েছে, যে বিশাল বিলের ধান কাটার জন্য কিন্তু শুধু শ্রমিক দিয়ে চলছে না, তো সেসব মেশিনও বিভিন্নভাবে স্থাপন হয়েছে। এবং এখানকার আরেকজন বড় চাষি আছেন, আমরা তার কাছে জানতে চাইবো যে এই অঞ্চলে এত ধান হয় কেন, একটু যদি আমাদেরকে বলতেন। আমরা ইনশাল্লাহ ধান পেয়ে খুব খুশি। আমাদের ফসল ভালো, জমি ভালো, যে জমিনে উর্বরতা বেশি হয় তাইতে আমরা ফসল করতে ভালো। আর আমরা যে ধান অনে হয়েছে, আমরা কিষানের জ্বালা ধান কাটাই না, লকডাউন লিগে আমার কিষান সব আটকে দিছে, খুব জ্বালা যন্ত্র হয়েছে। ওখানে যাইছি, মাশাল্লাহ ইনশাল্লাহ আমরা খুব খুশি আছি। এই আমার ধান কাটা লাগছে, আমরা খুব মারাই কল আছি আছে সব আমাদের এই বিলের মতো আছি ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। তো তিনি বলছি যে লকডাউনের কারণে অনেক জায়গা থেকে শ্রমিক আসতে সমস্যা হচ্ছিল, কিন্তু স্থানীয় প্রশাসন কিন্তু এই যে যারা এখানকার যে এই ধান কাটার শ্রমিক তাদেরকে এখানে নিয়ে আসবার জন্য কিন্তু যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছেন। এবং এখানকার যে ধান, সেই ধানের দর কিন্তু এখন ভালো। চাষিরা বলছিলেন যে তাদের প্রতি মন ধান উৎপাদনে খরচ হয়েছে প্রায় 500 টাকা করে, কিন্তু বর্তমানে বাজারে কিন্তু 920 টাকা দরে ধান বিক্রি করতে পারছেন। এবং এই ধান বিক্রির পরে কিন্তু এখান থেকে বিভিন্ন অঞ্চলে চলে যায়, এবং এই ধান কাটার পরে এখানেই মাড়াই হয়। এখানে কিন্তু মোটামুটি শুকিয়ে একদম বস্তাবন্দি করা হয়। এবং আপনারা দেখছেন যে এই আশেপাশে যে ধান কেটে সেগুলো বোঝা ভেদে শ্রমিকরা কিন্তু দলে দলে নিয়ে যাচ্ছে পাশে, এবং সেখানে নিয়ে কিন্তু সেগুলো আবার মাড়াই করার যে মেশিন, সেই মেশিন এগুলো মাড়াই করা হচ্ছে এবং রোদে শুকানো হচ্ছে। সেখানে দলে দলে কিন্তু কাজ করছে, এবং এই বিলের যে জমিগুলো রয়েছে সেই জমিগুলোতে কিন্তু অনেক উর্বর, এবং অন্য যে কোনো অঞ্চল চাইতে কিন্তু এখানে ধানের উৎপাদন বেশি হয়। তো এই ছিল মুন্সিগঞ্জের ধানের কাটার উৎসবের সর্বশেষ এশা। মুন্সিগঞ্জের আড়িয়াল বিলে ভোর থেকেই ধান কাটা শুরু হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত ফেরত যাত্রীদের 14 দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। অসুস্থ যাত্রীরা ক্ষোভ প্রকাশ করলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ এর সিদ্ধান্ত নেয়। তবে আরটিপিসিআর এর দেয়া করোনা নেগেটিভ সনদ না থাকা যাত্রীদের নিজ খরচে 14 দিনের জন্য বেনাপোলের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। আর নেগেটিভ সনদ থাকা যাত্রীরা আগের নিয়মে নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে থাকতে পারবেন। রোববার সকালে বেনাপোল বন্দর দিয়ে 2 শতাধিক যাত্রী ভারত থেকে দেশে আসেন। এদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখতে চাইলে ক্ষোভ প্রকাশ করেন অসুস্থ ও বয়স্ক রোগীরা। পরে জরুরি বৈঠকের মাধ্যমে শর্ত শিথিল করে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ডাক্তার ওইখানে বলছে যে আমার বাসায় গিয়ে মানে খুবই পরিচ্ছন্ন পরিবেশে ওকে রাখতে হবে, খুবই আর রেগুলার ড্রেসিং করতে হবে। এখানে আমাদের যে যদি হোটেল কোয়ারেন্টাইন দেয়, এটা আমার বাচ্চার পক্ষে মোটেই সম্ভব না। টাকা পয়সা তেমন নাই, পূর্ব ঘোষণা ছাড়াই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন দেওয়ার সিদ্ধান্ত এখানে নিয়েছে, তাতে আমাদের খুব সমস্যা। যারা পিসিআর টেস্ট রিপোর্ট নাই তাদেরকে আমরা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখবো হোটেলে নিজ খরচে, এবং যে সমস্ত রোগী অসুস্থ থাকবে এবং যাদের করোনা উপসর্গ আছে তাদেরকে আমরা সদর হসপিটালে পাঠাবো। এদিকে ভারতে আবারও একদিনে 2,75,000 মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 1600-র বেশি। করোনা চিকিৎসায় হিমশিম খাচ্ছে ভারত। প্রতিটি রাজ্যেই দেখা দিয়েছে কম বেশি চিকিৎসা সরঞ্জামের সংকট। এই অবস্থায় সংকট মোকাবেলায় জরুরি ভিত্তিতে বাংলাদেশ থেকে 50,000 ডোজ রেমডেসিভিরের আমদানি করতে যাচ্ছে ঝাড়খণ্ড রাজ্য। রাজ্যটির মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এজন্য কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছেন। গেল কয়েক সপ্তাহ ধরে ভারতে কোভিড-19 সংক্রমণ বিশ্বের যে কোনো দেশের চেয়ে বেশি। প্রতিদিনই রেকর্ড ছাড়াচ্ছে আক্রান্ত। মৃত্যুর সংখ্যাও বিশ্বের যে কোনো দেশের তুলনায় বেশি গেল কয়েকদিন ধরে। রাজ্যগুলোর মধ্যে মহারাষ্ট্রের অবস্থা সবচেয়ে খারাপ। পাঞ্জাব, হরিয়ানা, বিহার, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গের শনাক্তর সংখ্যাও বেড়েই চলেছে। দেশটির একাধিক মুখ্যমন্ত্রী ও রাজনীতিবিদও করোনা আক্রান্ত এখন।
উত্তরপ্রদেশে চলছে লকডাউন, দিল্লিতে কারফিউ সহ আরও কয়েকটি রাজ্যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, তাড়াহুড়ো করে সার্বিকভাবে এখনই লকডাউন জারি করার পরিকল্পনা নেই সরকারের। মূলত অর্থনীতিকেই গুরুত্ব দেয়া হচ্ছে স্বাস্থ্য খাতের থেকে। দেশটিতে বর্তমানে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এ অবস্থায় ঝাড়খণ্ড রাজ্য সরকার বাংলাদেশ থেকে করোনার প্রয়োজনীয় ইনজেকশন রেমডেসিভির আমদানির পরিকল্পনা করছে। রাজ্যটির মুখ্যমন্ত্রী এক টুইট বার্তায় একথা জানান। রেমডেসিভিরের চাহিদা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। জটিল রোগীদের সারিয়ে তুলতে এটি দরকার। দেশে এখন এই ইনজেকশন সহজলভ্য নয়, তাই বাংলাদেশি ওষুধ কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ করে আমরা 50,000 ডোজ জরুরি ভিত্তিতে আমদানি করব। আমদানির অনুমতির জন্য কেন্দ্রীয় রাসায়নিক ও সারমন্ত্রী সদানন্দ গৌদার কাছে আবেদন করা হয়েছে। রাজ্য কর্তৃপক্ষ আশা প্রকাশ করছে দ্রুত সময়ের মধ্যে এই অনুমতি পাবে তারা। বর্তমানে করোনা ভাইরাসের চিকিৎসায় ব্যবহৃত ইনজেকশন রেমডেসিভিরের ব্যাপক সংকট দেখা দিয়েছে ভারত জুড়ে। সরকারের চাপে এর মূল্য কিছুটা কমাতে বাধ্য হয়েছে কোম্পানিগুলো, তবে খুব একটা উৎপাদন বাড়ানো সম্ভব হচ্ছে না। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। ভারতে করোনা ভাইরাসের কারণে বড় বড় ব্যবসা বাণিজ্যেই ধস নেমেছে। দিন এনে দিন খাওয়া কুমার সম্প্রদায়ের মানুষেরা পড়েছেন আরও বিপাকে। বাংলা নতুন বছরে বেচাকেনা হয়নি, এতে মানবেতর জীবনযাপন করছেন আসামের মৃৎশিল্পের সঙ্গে জড়িত হাজার হাজার মানুষ। তারা জানেন না কি করে সংকট কাটিয়ে উঠবেন আগামীতে। এই চাকা ঘুরলেও জীবনের চাকা যে ঘোরে না কুমারদের। দিনের পর দিন কোভিড-19-এর প্রকোপ স্থায়ী হওয়ায় বেকায়দায় তারা। ভারতের আসামের ডিব্রুগড় এলাকায় মৃৎশিল্পের সঙ্গে জড়িতরা ভালো নেই বেচা বিক্রি না হওয়ায়, তাই আসে না অর্থ। মাটির হাড়ি পাতিল বিক্রির অর্থে বেঁচে থাকা এই মানুষদের তাই সংকট দূর হচ্ছে না। করোনার জন্য আগের মতো জৌলুস নেই আমাদের, বিক্রি নেই বললেই চলে। তাই কিভাবে পরিবার নিয়ে জীবন যাপন করব তাই ভেবে কুল পাই না। বৈশাখ আসার কয়েক মাস আগে থেকেই তাদের মাটির জিনিসপত্র তৈরিতে ব্যস্ত সময় পার করতে হতো। কিন্তু করোনার ঢেউয়ের আঘাত লেগেছে বিলুপ্তির পথে থাকা মৃৎশিল্পের উপর। কুমারপাড়ায় তাই কর্মচাঞ্চল্যতা নেই, বিরাজ করছে শুনশান নীরবতা। বাড়ির উঠানে খোলা আকাশের নিচে হাড়ি পাতিল নিয়ে ক্রেতা শূন্য হয়েই কাটছে সময়। কুমার পরিবারের এই দুর্দশা যেন দেখার কেউ নেই। সরকারি প্রণোদনাও পাচ্ছেন না বলে অভিযোগ করেন তারা। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। ফ্রান্সে করোনার প্রভাব পড়েছে ইফতারের বাজারেও। বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে রেস্টুরেন্টগুলোতে ছোলা পেঁয়াজ সহ অন্যান্য ইফতার সামগ্রী প্রস্তুত করে রাখলেও আগের মতো ক্রেতা উপস্থিতি নেই। করোনার সংক্রমণ ঠেকাতে লকডাউন আর কারফিউ এখনও দেশটিতে অব্যাহত থাকায় এবছর ইফতার বাজার জমে ওঠার কোনো সম্ভাবনাই নেই বলে মনে করছেন ব্যবসায়ীরা। করোনার প্রভাব পড়েছে ফ্রান্সের বাংলাদেশি অধ্যুষিত এলাকার ইফতার বাজারগুলোতেও। লকডাউনের কারণে সেই চিরচেনা রূপ এবার নেই। অন্যান্য সময় এই সময়ে বাংলাদেশি অধ্যুষিত এলাকার রেস্টুরেন্টগুলোর সামনে ক্রেতা উপস্থিতির ভিড় লেগে থাকলেও এখন রেস্টুরেন্টগুলো অনেকটাই ফাঁকা পড়ে আছে। অনেক রকমের আইটেম আমরা এখানে সাজিয়েছি, কিন্তু আসলে গত বছরের তুলনায় এই বছর আমাদের কাস্টমার সংখ্যা অনেক কম। নর্মালি এই টাইমে আমাদের এখানে অনেক কাস্টমার ভিড় থাকতো। আর রেস্টুরেন্টগুলোতে বাংলাদেশীয় ছোলা, চানা, পেঁয়াজু, ডিমের চপ সহ অন্যান্য হরেক রকমের ইফতার সামগ্রী সাজিয়ে রেখেছেন বিক্রেতারা। তবে তারা বলছেন অন্যান্য সময়ে এই সময়ে কাস্টমারের যে ভিড় লেগে থাকতো সেটি এবার নেই। প্রত্যেকটা রমজানে আমাদের এত বেশি বেচা কিনা ইফতারের আগে হতো, আমরা শ্বাস নিঃশ্বাস নেওয়ার মতো সময় পাইতাম না। সত্যি কথা কি, এই বছর আমাদের করোনার কারণে ব্যবসা নাই বললে চলে। রেস্টুরেন্টে না এসে অনেকেই অনলাইনে খাবার অর্ডার করছেন। ফ্রান্সে এক সপ্তাহ পেরিলেও এখনও জমে ওঠেনি ইফতারের বাজার। লকডাউন আর কারফিউর কারণে এবছর ইফতারের বাজার ততটা জমবে না বলে মনে করছেন বিক্রেতারা। মামুনুল হোসেন বাবু, সময় সংবাদ, প্যারিস। কাতারে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। গত 24 ঘন্টায় কমেছে আক্রান্ত ও মৃত্যুর হার। এদিকে ভ্যাকসিনের জন্য নতুন বয়সসীমা বেঁধে দিয়েছে কাতার সরকার। এখন থেকে 35 বছর বয়স থেকে ভ্যাকসিন নিতে পারবেন দেশটির জনগণ। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত কাতারে গত কয়েকদিনে কিছুটা কমেছে আক্রান্ত আর মৃতের হার। দেশটিতে কঠোর বিধিনিষেধ অব্যাহত থাকায় সংক্রমণ কমেছে বলে ধারণা করা হচ্ছে। আক্রান্ত মৃতের সংখ্যা কমে আসায় স্বস্তি ফিরেছে প্রবাসীদের মাঝে। ভ্যাকসিন নেয়ার ক্ষেত্রে বয়সসীমা 35 করায় আনন্দিত তারা। আক্রান্তের হার অনেকই কমে গেছে এবং মৃত্যুর হারও কমে গেছে। যারা এখনো প্রবাসে
করোনা ভাইরাসের টিকা নেননি, আপনারা টিকা নিতে পারেন। এখন বয়স সীমা 35-এর ভিতরে নিয়ে আসছে, এখন সবার জন্য উন্মুক্ত। অভিবাসী ও স্থানীয় নাগরিক মিলিয়ে 26 লাখের বেশি জনসংখ্যার দেশটিতে এরই মধ্যে প্রায় 13 লাখের মতো মানুষকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। ভ্যাকসিন কার্যক্রম এখনো অব্যাহত আছে। দেশটিতে বর্তমানে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা 22,000-এর বেশি। এখনো পর্যন্ত 40 জন বাংলাদেশি সহ কাতারে করোনায় মারা গেছেন 382 জন। সময় সংবাদ, কাতার। আকামাবিহীন শ্রমিকদের প্রতি আবারও কড়া হুঁশিয়ারি দিয়েছেন কুয়েত সরকার। আগামী 15 মের মধ্যে আকামা নবায়ন না করলে জরিমানা পরিশোধ করে দেশ ত্যাগ করতে হবে তাদের। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তামের আল আলী আরব টাইমসের বরাত দিয়ে একথা জানান। শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। কুয়েতে আকামাবিহীন শ্রমিকদের আগামী 15 মে পর্যন্ত আকামা নবায়নের সুযোগ দিয়েছে দেশটির সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তামের আল আলী আরব টাইমসকে দেয়া এক বিবৃতিতে জানান, যারা এই নির্দিষ্ট তারিখের মধ্যে আকামা নবায়ন করতে ব্যর্থ হবেন তাদের জরিমানা পরিশোধ করে দেশ ত্যাগ করতে হবে। এই শ্রমিকরা আর কুয়েতে প্রবেশ করতে পারবেন না বলেও দেয়া হয় হুঁশিয়ারি। মহামারী করোনা প্রাদুর্ভাব রোধে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের মধ্যে এমন সিদ্ধান্তের প্রশংসা করেন প্রবাসী বাংলাদেশিরা। সরকার, আপনারা জানেন, গত কিছুদিন আগে যাদের আট্টামানায় ইলিগাল যে লোকগুলো আছে ওদের জন্য একটা কানুন করছিল, একটা নিয়ম করছিল। ওই নিয়মটা আরো 1 মাস বাড়ানো হয়েছে। সো সবার প্রতি আমার অনুরোধ থাকবে, আপনাদের যাদের আট্টামানায় যারা খাতে বা কোম্পানিতে আছেন, কফিলের সাথে আলাপ করে অথবা কোম্পানির মধ্যেও কার সাথে আলাপ করে দূতাবাসে যদি কোনো সহযোগিতা লাগে সহযোগিতা নিয়ে আপনারা সবাই লিগেল হন, আকামা লাগা ফেলুন কুয়েতে। কুয়েত সরকার আরো 1 মাস এই আকামা নবায়ন করার জন্য মেয়াদ বাড়িয়ে দিয়েছে। আপনারা যারা আকামা ছাড়া আছেন তারা অবশ্যই যে আপনারা যেভাবেই হোক যে আকামা লাগাবার চেষ্টা করবেন। কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গত ডিসেম্বরের এক পরিসংখ্যান মতে দেশটিতে প্রায় 1,86,000 আকামাবিহীন শ্রমিক রয়েছেন। এদের মধ্যে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, মিশর, সিরিয়া ও ফিলিপাইনের নাগরিকই বেশি বলে জানা যায়। সময় সংবাদ। করোনা ভাইরাসের ঊর্ধ্বগতিতে ইফতারে লেবুর চাহিদা অস্বাভাবিকভাবে বেড়েছে। বিভিন্ন জেলার ব্যবসায়ীরা বাগান থেকেই কিনছেন লেবু। অন্য জেলার চেয়ে নাটোরের কৃষকেরা লেবুর অর্ধেক দাম পাচ্ছেন। ব্যবসায়ীদের দাবি, লকডাউনের কারণে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় কম দামে লেবু কিনছেন তারা। নাটোর প্রতিনিধি আল মামুনের তথ্য ও ছবিতে রিপোর্ট। নাটোরের প্রায় 1,500 বাগানে সবুজ লেবু শোভা পাচ্ছে। স্বাভাবিকভাবে প্রতি 15 দিন পর বাগানের প্রতি গাছ থেকে 80 থেকে 100টি লেবু সংগ্রহ করেন কৃষকেরা। তবে এখন অতিরিক্ত চাহিদার কারণে 10 থেকে 12 দিনেই বাগান থেকে লেবু সংগ্রহ করছেন কৃষকরা। আর চলতি বছর লেবু বিক্রি করতে কৃষকদের ছুটতে হচ্ছে না হাটবাজারে। বাগান থেকেই লেবু কিনছেন বিভিন্ন জেলার ব্যবসায়ীরা। 2020 সালের এপ্রিলে করোনা মহামারী আকারে ছড়িয়ে পড়লে লেবুর দাম বেড়ে যায়। গত বছর ওই সময় 18 থেকে 20 টাকা হালি লেবু বিক্রি হলেও এবার বাগানেই বিক্রি হচ্ছে 24 থেকে 26 টাকা হালি। লেবু চাষে পানির সেচ ছাড়া রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার খুব কম। আর বর্তমান লেবুর দামে প্রতি বিঘা লেবুর আবাদে কমপক্ষে 50,000 টাকা লাভ হচ্ছে কৃষকের। আমাদের লেবুর এতটাই চাহিদা যে এখন আমাদের আর বাজারে নিয়ে যাওয়ার কোনো অপশানই লাগতেছে না। দাম যদি থাকে তো এরকম লাভই 50-এর বেশিও হতে পারে। চাহিদা খুব ভালো, ব্যাপারে এসে জমিতে ঘুরতেছে। আমরা হালিতে 24 থেকে 26 টাকা হালি আপনাদের বাগান থেকে লেবু ব্যাপারীরা ক্রয় করে নিয়ে যাচ্ছে। দেশের বিভিন্ন জেলার পাইকারি বাজারে প্রতি হালি লেবু কমপক্ষে 40 টাকা বিক্রি হলেও নাটোরের বাগানে বিক্রি হচ্ছে 26 টাকায়। তবে ব্যবসায়ীদের দাবি, লকডাউনে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় তারা নাটোরের বাগান থেকে কম দামে লেবু কিনছেন। রোজা আর করোনার জন্য যে হারে লেবুর চাহিদা বাড়িছে সেই অনুসারে আমরা লেবু কোনো দিতেই পারছি না। বাগানে হরে লেবু নাই, যে একটু কিনবো তাতে ডবল ভাড়া দিয়ে পাঠানো লাগে, ওইখানে যা বেশি দামে আমরা বিক্রি করতে হচ্ছে। এখান থেকে আমরা নোয়াখালীতে পাঠাই, ঢাকাতে পাঠাই, কারণ বাজারে। এভাবে আমরা পাইকারি কিনি জমি থেকে এবং পাইকারি বেচা কিনা করি। জেলার 373 হেক্টর জমির বাগান থেকে প্রায় 2000 মেট্রিক টন লেবু উৎপাদনের লক্ষ্যমাত্রা আশা করছে কৃষি বিভাগ। সময় সংবাদ, নাটোর। চুয়াডাঙ্গায় অসময়ে হচ্ছে হলুদ তরমুজ। ভালো দাম পাওয়ায় খুশি চাষিরা। এ বিষয়ে জানাতে সদর উপজেলার গাড়াবাড়ি এলাকায় আছেন সহকর্মী মাহফুজ মামুন। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন।
এসা আপনাকে ধন্যবাদ। চুয়াডাঙ্গায় গোল্ডেন ক্রাউন জাতের হলুদ তরমুজ কৃষকরা চাষ করছেন অসময়ে। এই জাতের তরমুজ চাষ করে কৃষকরা লাভবান হওয়ায় এই চাষে বেশি ঝুঁকছেন, কারণ এই সময় অন্য ফসল চাষ করলে কৃষকরা তুলনামূলক কম লাভবান হন। 3 বছর আগে সর্বপ্রথম চুয়াডাঙ্গার গাড়াবাড়িয়া গ্রামে কৃষকরা গোল্ডেন ক্রাউন জাতের তরমুজের চাষ শুরু করেন। এই তরমুজের রং হলুদ হওয়ায় ক্রেতা এবং বিক্রেতাদের কাছে পছন্দের তালিকায় সর্বপ্রথম থাকে। কৃষকরাও হচ্ছে দাম ভালো পাওয়ার কারণে এই চাষে আগ্রহ দেখায় বেশি। গোল্ডেন ক্রাউন জাতের তরমুজ মালচিং পদ্ধতি ও মাচায় চাষ করতে হয়। এই পদ্ধতিতে চাষ করলে তরমুজের রোগবালাই কম ও ফলন ভালো হয়। মাচায় ঝুলে থাকে হলুদ এই তরমুজগুলো। 2 মাসের মধ্যে তরমুজ বাজারে বিক্রি করতে পারে কৃষকরা হচ্ছে বীজতলা থেকে যখন গাছ হচ্ছে মাঠে নিয়ে এসে লাগায় তখন থেকে গাছের পরিচর্যা শুরু করেন। গাছের পরিচর্যা শুরু করেন এবং তরমুজ যখন ধরতে শুরু করে, তরমুজ ধরা শুরু হলে কৃষকরা হচ্ছে তরমুজ সংরক্ষণের জন্য তরমুজে হচ্ছে দিয়ে বেঁধে দেন। তরমুজ বেঁধে দিলে তরমুজটা সংরক্ষণ থাকে, তরমুজ বুটা থেকে ছেড়ে যায় না, যার ফলে তা সহজে সংরক্ষণ করা যায়। তরমুজের উপরের রং হলুদ ও ভেতরের রং টকটকে লাল হয়, খেতে সুস্বাদু ও মিষ্টি। প্রতি কেজি তরমুজ বাজারে বিক্রি হচ্ছে বর্তমানে 50 থেকে 70 টাকা কেজি দরে। গোল্ডেন ক্রাউন জাতের তরমুজ চুয়াডাঙ্গা, ঢাকা, সাভার, গাজীপুর সহ দেশের বিভিন্ন জেলায় চাহিদা রয়েছে। ক্রেতারা দূর দূরান্ত থেকে এসে মাঠ থেকে তাদের পছন্দ মতো তরমুজ কেনে। চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে এবছর জেলায় 350 হেক্টর জমিতে গোল্ডেন ক্রাউন জাতের তরমুজ সহ অন্য তরমুজ আবাদ করছেন, যার ফলে কৃষকরা যথেষ্ট লাভবান হচ্ছেন। এবং কৃষকরা জানান যে এই চাষে খরচ কম হওয়ায় তাদেরকে হচ্ছে অল্প সময়ে ফসল পাওয়ায় তারা হচ্ছে লাভবান হন। 1 বিঘা জমিতে 30 থেকে 35 হাজার টাকা খরচ হয় এবং হচ্ছে খরচ বাদে তাদের হচ্ছে লাভ প্রায় 1 লাখ টাকার মতো হয় বলে কৃষকরা আমাকে জানিয়েছেন। কৃষকরা বলছে যে এই সময় যদি অন্য ফসলগুলো চাষ করা যায় সেটা তাদেরকে লাভ কম হয়, সেই কারণেই হচ্ছে গোল্ডেন ক্রাউন জাতের হলুদ এই তরমুজটা চাষ করছে। এই তরমুজের চাহিদা রয়েছে অনেক বেশি। এই তরমুজের চাহিদা থাকার কারণেই হচ্ছে কৃষকরা চাষে আগ্রহ দেখাচ্ছেন এবং বাণিজ্যিকভাবে চুয়াডাঙ্গাতে এই জাতের তরমুজের চাষ শুরু হয়েছে। কৃষকরা আরও জানিয়েছেন যে হচ্ছে যদি বিদেশে এই জাতের তরমুজ রপ্তানি করা যায় তাহলে তারা আরও বেশি লাভবান হবে এবং এই তরমুজ যদি আরও সময় সংরক্ষণ করা যায় সেটাও তারা হচ্ছে বলছেন যে আরও সময় সংরক্ষণ করা যাক। চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবায়ের মাসরুদ জানিয়েছেন যে সর্বপ্রথম চুয়াডাঙ্গাতে এই জাতের তরমুজের চাষ শুরু হয়েছে, যার ফলে কৃষকরা চাষে হচ্ছে আগ্রহ দেখাচ্ছেন এবং খরচ হচ্ছে তুলনামূলক কম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদের সব ধরনের সহযোগিতা প্রদান করা হয় এবং এই সহযোগিতা অব্যাহত থাকবে। যে কোনো সমস্যা হলে কৃষকদের মাঠে এসে সহযোগিতা করেন উপসহকারী কর্মকর্তারা। তারা হচ্ছে মাঠে আসেন, কৃষকদের যদি তরমুজ খেতে কোনো সমস্যা হয় সেইগুলো হচ্ছে তারা হচ্ছে হাতে কলমে দেখিয়ে দেন রোগ দমন কীভাবে করতে হবে। ঠিক আছে, গোল্ডেন ক্রাউন জাতের তরমুজ যেহেতু পোকা লাগতে পারে বলে তারা হচ্ছে আগে থেকে হচ্ছে সাবধান করেন। হচ্ছে চুয়াডাঙ্গার গাড়াবাড়িয়া গ্রাম থেকে এই ছিল গোল্ডেন ক্রাউন তরমুজ জাতের সর্বশেষ। চুয়াডাঙ্গায় অসময়ে হচ্ছে হলুদ তরমুজ, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজ মামুন। খেলার খবর, শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিল বাংলাদেশ দল। প্রস্তুতি ম্যাচের প্রথম দিনটা ব্যাটসম্যানদের পক্ষে থাকলেও দ্বিতীয় দিনে স্পিনাররা সাফল্য পেয়েছেন। তামিম ইকবালের লাল দলের 314 রানের জবাবে মুমিনুল হকের সবুজ দল 71 ওভার ব্যাট করে 225 রান করে। সবুজ দলের পক্ষে সর্বোচ্চ 64 রান করেন লিটন দাস। এই ম্যাচের ফলাফল পর্যবেক্ষণ করে টেস্ট স্কোয়াড ঘোষণার কথা রয়েছে বাংলাদেশের।
নেগম্বর কাটুনায়কের চিলো ম্যারিয়ান্স মাঠে প্রথম দিন ছিল ব্যাটসম্যানদের আধিপত্য, তবে দ্বিতীয় দিন দেখা গেল বোলারদের দাপট। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সবুজ দলের। মাত্র ১৯ রান করেই সাজঘরে ফিরে যান ওপেনার সাদমান ইসলাম। তার সঙ্গে ওপেনিংয়ে নামা লিটন দাস ব্যক্তিগত ২৭ রানে স্বেচ্ছায় অবসরে যান। সময়টা ভালো যাচ্ছে না অধিনায়ক মুমিনুল হকের। জাতীয় লিগে খেলা ২ ম্যাচের ৪ ইনিংসে করেছিলেন মোটে ৪৩ রান। এদিন ২ বার ব্যাটিং করেছেন টেস্ট অধিনায়ক, প্রথমবার কোনো রান না করে আউট হন। এরপর আবারও ব্যাটিংয়ে নেমে ৪৭ রান করেন টেস্ট দলপতি। মিডল অর্ডারে খেলতে নামা ইয়াসির আলী ১৫ ও মোহাম্মদ মিঠুন ২৮ রান করেন। আবারও ব্যাটিংয়ে নামা লিটন শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৬৪ রানে। এর আগের দিন লাল দলের ৪ ব্যাটসম্যান 50 পেলেও সবুজ দলের মাত্র একজনই ৫০ ইনিংস খেলেছেন। লাল দলের স্পিনার মিরাজ নিয়েছেন ৩টি উইকেট। এর আগে প্রথম দিন লাল দল করেছিল ৩১৪ রান। ২ ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াই ছিল প্রস্তুতি ম্যাচের মূল লক্ষ্য। সোমবার টেস্ট সিরিজ খেলতে ক্যান্ডিতে যাবে বাংলাদেশ দল। সাজিদ মুস্তাহিদ। লকডাউনের ফুরসতে রাজধানীর রাস্তায় শিশু কিশোররা মেতে উঠেছে ক্রিকেট খেলায়। ব্যস্ত নগরীর ফাঁকা রাস্তাগুলো যেন এক একটা মাঠ। ফাঁকা রাস্তায় এখন খেলতে পারলেও তাদের আক্ষেপ আছে নিজ এলাকায় নির্দিষ্ট মাঠ না থাকায়। তাদের দাবি লকডাউনের পরও যেন নিয়মিত খেলতে পারেন, তাদের জন্য একটি মাঠের ব্যবস্থা করার। নাগরিক জীবনে করোনার দাপট, ব্যস্ত নগরীতে শুনশান নীরবতা। লকডাউনের প্রভাবে ব্যস্ত সড়কগুলোতে শূন্যতার রাজত্ব। বৈশাখের কাঠফাটা রোদে একদল কিশোরের ছোটাছুটি। লকডাউনের এই ফুসরতে রাস্তায় ক্রিকেট খেলায় মেতেছেন পাড়া মহল্লার ছেলেরা। গ্রামীণ জীবনে খুব স্বাভাবিক চিত্র হলেও শহুরে জীবনে কমই দেখা যায় ভরদুপুরে কিশোরদের ব্যাট বলের লড়াই। রাজধানীতে এখন নেই যান্ত্রিক ব্যস্ততা। করোনার বিস্তার ঠেকাতে চলছে সর্বাত্মক লকডাউন। ঘরে থাকার কথা বলা হলেও তারা রাস্তায় ক্রিকেটে মেতেছেন নিজেদের মাঝে। কোনো টাইম রাস্তায় খেলতেছি, কিন্তু আমরা মেনটেন দূরত্ব বজায় রাখতেছি, মাস্ক পরে খেলতেছি, আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে খেলতেছি, দূরত্ব বজায় রেখে খেলতেছি। খেলার মাঝে কতটা সামাজিক নিরাপত্তা বজায় থাকে সেই প্রশ্ন থেকেই যায়। তবে ক্রিকেট ভালোবেসে রাস্তায় নেমে আসা এই ছেলেদেরও রয়েছে আক্ষেপ। লকডাউন হলেও মাঝে মধ্যে গাড়ি যাচ্ছে দ্রুতগতিতে, শঙ্কা থাকে দুর্ঘটনার। রাজধানী ঢাকায় পুরনো সমস্যা মাঠ সংকটের, তাই বাধ্য হয়েই খেলতে হচ্ছে রাস্তায়। লকডাউনের কারণে গাড়ি ঘোড়া কম, এর লেগে আমরা খেলতেছি। আমাদের আশেপাশে কোনো মাঠ নাই। সরকারের কাছে একটা কথা, যাতে আমাদের মাঠ দেয়, আমরা যাতে মাঠে খেলতে পারি সুন্দরভাবে। করোনার এই সময়টায় নিশ্চয়ই নিজের এবং পরিবারের নিরাপত্তার জন্য ঘরে থাকাই শ্রেয়। একই সাথে শিশু কিশোরদের সুন্দর ভবিষ্যতের জন্য পর্যাপ্ত মাঠের ব্যবস্থা করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা। তারিক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেফতার হেফাজত নেতা মামুনুলকে আজ তোলা হবে আদালতে। রিসোর্ট কাণ্ড, তৃতীয় বিয়ে সহ দিতে পারেননি কোনো প্রশ্নের জবাব। দেশে করোনা আক্রান্তের ৭২%ই ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগী। মৃত্যু ঝুঁকিও কয়েক গুণ বেশি, দ্রুত টিকার আওতায় আনার তাগিদ। লকডাউনে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে চলছে ৪ জোড়া পার্সেল ট্রেন। কেজিতে ২.৫ থেকে ৩ টাকা খরচে মিলছে সুবিধা। ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।